সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোভিড-19 ও মেন্টাল হেলথ বিষয়ক লাইভ ওয়েবিনার সিরিজের চতুর্থ পর্বে। এই পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডক্টর সুমাইয়া, রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। দর্শক, আপনারা কি জানেন আমরা আমাদের জীবনের 1/3 সময় ঘুমিয়ে কাটাই? আসলেই তাই। ঘুম আমাদের শরীরের ক্লান্তি দূর করে, পাশাপাশি ঘুম আমাদের দৈনন্দিন শারীরিক ক্ষতিপূরণ করে এবং আমাদের মানসিক নিরাময়ও ঘুমের সাথে সম্পর্কিত। কিন্তু এই করোনা মহামারীকালীন সময়ে নানাবিধ মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আমাদের ঘুম। আমাদের বেড়ে যাচ্ছে কষ্ট, ক্লান্তি, লোপ পাচ্ছে চিন্তা শক্তি, কমে যাচ্ছে স্মৃতিশক্তি। এ কারণে আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু রেখেছি করোনায় ঘুমের সমস্যা। দর্শক, আপনারা অনেকেই জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের উদ্যোগে একটি গবেষণা পরিচালিত হচ্ছে, যার মূল বিষয়বস্তু হলো কোভিড হাসপাতালে যারা ফ্রন্টলাইনার ডিউটি করছেন এটি তাদের মনের উপরে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে সেটি খুঁজে বের করা। এর ফলশ্রুতিতেই আমরা জানতে পেরেছি যারা সম্মুখ সারির যোদ্ধা তাদের সবচেয়ে বেশি যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে অনিদ্রাজনিত ঘুমের সমস্যা। দর্শক, আপনারা যারা এখনো এই গবেষণাটিতে অংশ নেননি, এই গবেষণাটির লিংক আপনারা এই লাইভের কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনারা চাইলেই এই লিংকের মাধ্যমে গবেষণাটিতে অংশ নিতে পারেন। আপনারা অনেকেই জানেন মেন্টাল হেলথ সাপোর্ট ফর হেলথ কেয়ার ওয়ার্কার্স নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে, যেখানে বাংলাদেশ এবং ইংল্যান্ডের একদল স্বেচ্ছাসেবী বিশেষজ্ঞগণ এবং রেসিডেন্টগণ একযোগে কাজ করে যাচ্ছে আপনাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য। আপনারা চাইলে এই পেজটিতে জয়েন করার মাধ্যমেও আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। যাওয়ার পূর্বে আমি ধন্যবাদ দিয়ে নিতে চাই আজকের আমাদের সায়েন্টিফিক পার্টনার জেনারেল ফার্মাসিউটিক্যালস কে এবং আমাদের মিডিয়া পার্টনার রাজ টিভিকে। দর্শক, এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে। সর্বপ্রথমে আমি পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর AKM নিজামুদ্দিন স্যারকে, consultant pulmonologist and sleep medicine specialist, Monash Medical Center, and also Director of Physician Training, Central Gippsland Health, Australia. স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর আশরাফুল বারী বাবু স্যারকে, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট অ্যান্ড স্লিপ স্পেশালিস্ট, সিগনেট হেলথকেয়ার UK। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিব আমাদের সম্মানিত প্যানেলিস্টদের সাথে। আসলে ওনাদেরকে আমার পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, আপনারা সবাই ওনাদেরকে চেনেন, জানেন এবং ভালোবাসেন। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর AKM মোশাররফ হোসেন স্যারকে, ফাউন্ডার চেয়ারম্যান রেসপিরেটরি মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশের বাত ব্যাধি তত্ত্বের কিংবদন্তি প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যারকে, প্রফেসর অফ রিমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি অ্যান্ড অলসো প্রেসিডেন্ট অফ এশিয়া প্যাসিফিক লিগ অফ রিমাটোলজি। স্যার, অনেক ধন্যবাদ আপনাদের এই ব্যস্ততার মাঝে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা আপনাদের ঘুম সম্পর্কিত যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত আমাদেরকে কাছে কমেন্ট বক্সের মাধ্যমে করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আমাদের এই লাইভ ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এতে করে যারা অনিদ্রাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছে তারা এটি দেখতে পারবে এবং উপকৃত হতে পারবে। এ পর্যায়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। প্রথমেই আমি আমন্ত্রণ জানাবো ডক্টর AKM নিজামুদ্দিন স্যারকে বক্তব্য প্রদান করার জন্য। স্যার আমাদেরকে ঘুমের বিভিন্ন পর্যায় এবং শ্বাসতন্ত্র জড়িত ঘুমের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ সুমাইয়া, এবং ধন্যবাদ আমার সিনিয়র কলিগস এবং যারা আজকের এই অনুষ্ঠানে আমাকে হেল্প করেছেন আসার জন্য। এবং ধন্যবাদ আমি আমার অডিয়েন্সকে, যদিও আমি খুব বেশি ওয়াকিবল না, তবে আমি জানি যে বাংলাদেশে ঘুমের যে সমস্যাটা পার্টিকুলারলি এই কোভিড সিচুয়েশনে নিশ্চয়ই অনেক গভীরতর হয়েছেন, নো ডাউট। সুতরাং আমি আমার প্রেজেন্টেশনে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমরা আসলে ঘুম বলতে কি বুঝি, ঘুমের কেন আমাদের দরকার, এবং এই যে ঘুমের সমস্যাজনিত কারণ মোস্টলি এই করোনা সিচুয়েশনে কিভাবে আমাদের সিস্টেমটাকে এফেক্ট করতেছে, সেই অর্গানিক কজগুলি নিয়েই
আমি সাধারণত হাইলাইট করতে চেষ্টা করব। আর যেহেতু আমাদের একজন নিউরোসাইকিয়াট্রিস্ট আছেন স্লিপ মেডিসিনের বিশেষজ্ঞ, আমি মনে করি আপনাদের বাকি যে সমস্যাগুলো স্লিপ রিলেটেড রিদম ডিসঅর্ডার বা অন্যান্য যে সমস্ত স্ট্রেস রিলেটেড যে সমস্যাগুলো সেটা ডক্টর আশরাফ বারী উইল ডেফিনেটলি হেল্প ইউ টু হাইলাইট। তো আমি কিছু স্লাইড তৈরি করেছি, আমি সাধারণত চেষ্টা করব যে এই স্লাইডগুলো দিয়েই আমাদের এই প্রেজেন্টেশনটাকে কিছুটা হাইলাইট করার জন্য। আমি আমার স্লাইড প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমরা যখন ঘুমের কথা বলি, আসলে ঘুম শব্দটা মানে আমাদের ছোটবেলা থেকেই মনে করিয়ে দেয় একটা ভালো একটা শ্রান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে যখন আমরা বিছানাতে আসি, মনে হচ্ছে যে ঘুমটা যেন অত্যাবশ্যকীয়, এবং আমরা ভালো করেই জানি একটা ভালো ঘুম না হলে আমাদের পরবর্তীতে যে সমস্যাগুলো দেখা দেয়, আমাদের দিনটা ভালো যায় না, এবং অন্যান্য অনেক ব্যাপারে আমাদের সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, মেটাবলিজম, কার্ডিওভাস্কুলার অনেকগুলো সিস্টেমের উপর এটার একটা ম্যাসিভ একটা এফেক্ট তৈরি হয়। এই যে ছবিটা আমি দেখছি, এটা আসলে ছবিটা করা হয়েছিল মানে আমার ড্রিম একটা ছবি, যেটাতে আমি মনে করি যে আমরা যখন ঘুমের মধ্যে চলে যেতে চাই, এই ধরনের একটা আকাশকে হয়তো আমরা কল্পনা করি এবং চেষ্টা করি আমরা আমাদের বডিটাকে, শ্রান্ত বডিটাকে কিছুটা বিশ্রাম দিতে। তাহলে প্রথমে কথা আসে আসলে যে ঘুমটা কি। ঘুম আমাদের শরীরের একটা অত্যন্ত অত্যাবশ্যক একটা জিনিস, যেটা সুমাইয়া অলরেডি বলেছে যে আমরা আমাদের জীবনের প্রায় 1/3 সময় কিন্তু ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। কিন্তু এই যে ঘুম, এটা আসলে কি, এটা কিভাবে আমাদের সিস্টেমকে এফেক্ট করে, আমরা আসলে, যদিও আমাদের সায়েন্স অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা আসলে এই সম্বন্ধে খুবই কমই জানি। এবং এই স্লিপ মেডিসিন পুরা জিনিসটাই আসলে কিন্তু কোয়াইট নিউ ইন মেডিকেল সায়েন্স। সুতরাং আমরা চেষ্টা করছি যে এর মধ্যে যে সমস্ত কমন সমস্যাগুলো, সেটার হাইপোথেসিস এবং মেকানিজম এবং কিছুটা ডিটেলস জেনে ওটা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করা, এবং তার এই যে স্লিপ রিলেটেড ডিসঅর্ডার গুলো তৈরি হচ্ছে, সেটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, সেটার জন্য আমাদের অ্যাকশন প্ল্যান ম্যানেজমেন্ট কিরকম হবে, সেটাই আমরা আমাদের এজ এ স্লিপ ফিজিশিয়ান হিসেবে ডেলিভার করার চেষ্টা করি আমাদের পেশেন্টদেরকে। এটা একটা ফেভারিট। আমরা যখন ছোট ছিলাম, আমার মনে হয় আমরা সবাই একই জিনিস, আমাদের দাদা দাদি, নানা নানি বা আঙ্কেল বা আন্টি খালা যেটাই বলি, একটা সময় ছিল যে ওনারা আমাদেরকে ঘুম পাড়াতেন। এই ঘুম পাড়ানি গানটা কিন্তু, যে কবিতাগুলো আমরা জানি, ওটাও কিন্তু একটা অঙ্গ ছিল আমাদের এই পরিশ্রান্ত দেওয়াটাকে মানে একটা শান্তির একটা অংশ হিসেবে পরিণত করার। সুতরাং এই ঘুম পাড়ানি মাসি পিসি যে কথাটা আছে, এটা মনে হয় চিরায়ত বাংলারই একটা অংশ, এবং এটা আমরা হয়তো কেউ অস্বীকার করতে পারবো না। অবশ্যই যেটা আমরা হাইলাইট করবো আমাদের আজকের এই প্রোগ্রামে, যেহেতু আমাদের এই মেইন প্রোগ্রামটাই ছিল করোনায় ঘুমের সমস্যা, সুতরাং করোনা সম্বন্ধে আমরা আসলে অনেকেই জানি যে কোভিড-19 যেটা রিসেন্টলি শুরু হয়েছে গত কয়েক মাস ধরে, এবং আমরা সবাই জানি যেটা একটা মারাত্মক করোনা ভাইরাস, যেটা এত বেশি ডেঞ্জারাস যে এটা র্যাপিডলি স্প্রেড করে, এবং ইট ইজ নাও প্যান্ডেমিক ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা এত মারাত্মক এই জন্য যে এটা ট্রিটমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টকে আমরা এখনো ভালো মতো বুঝতে পারিনি। সুতরাং এটা কন্ট্রোল করা আমাদের জন্য খুবই একটা ডিফিকাল্ট একটা বিষয়, এবং আনফরচুনেটলি আমরা আসলে আমাদের প্রচুর জনসাধারণ, আমি আবার যেটা বলবো আমাদের ডক্টর কলিগ এবং মেডিকেল যারা আছে, মেডিকেলের স্বাস্থ্যকর্মী অনেকদেরকে হারাচ্ছি। আমি একটু কনসার্ন, যেটা আমি হাইলাইট করতে চাই এই প্রোগ্রামের মাধ্যমে, আমি সবসময় কনসার্ন, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ডাক্তারদের কারেন্ট সিচুয়েশনের কথা চিন্তা করে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমাদের অনেক ভালো ভালো স্বজন, ভালো ভালো সিনিয়র কলিগ ফিজিশিয়ানকে হারাচ্ছি এই কোভিড সিচুয়েশনে। অবশ্যই এটা একটা স্ট্রেসফুল সিচুয়েশন, নো ডাউট। আমি কোভিড সম্বন্ধে বিস্তারিত বলবো না, তবে কোভিডে কিভাবে আমাদের পুরো সিস্টেমটাকে এফেক্ট করছে সেটা সম্বন্ধে আমি কিছুটা হয়তো হাইলাইট করতে পারি। সো আমরা জানি যে একটা ভাইরাস, নো ডাউট, এবং ইট ইজ ভেরি ইনফেকশাস। এত বেশি ইনফেকশাস এবং এত বেশি দ্রুত এটা ছড়ায় পড়ে যে এটা আসলে কল্পনারও বাইরে। এবং দেখা যাচ্ছে যে আমাদের মেডিকেল এক্সপিরিয়েন্স থেকে যে 80 to 85% আর ভেরি মাচ মাইল্ড সিমটমস, অনেক সময় ভেরি মাচ এসিমটোমেটিক, বাট দে আর পজিটিভ।
কিন্তু আমরা জানি মেইনলি 10 to 15% আর মডারেট টু সিভিয়ার, এবং এর মধ্যে less than 3% patients are quite significantly affected, and 2 to 3% people die. এটা হচ্ছে কারেন্ট স্ট্যাটিস্টিক্স যেটা আমরা জানি। এবং এর মধ্যে আমরা এটাও জানি, আমরা সবাই ওয়াকিবহাল যে প্রচুর লেখালেখি হচ্ছে এ ব্যাপারে। এবং যেহেতু আমাদের এখন যে যুগ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, সুতরাং আমরা সবাই কম বেশি এই সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভলি ভাবে জড়িত। এবং আমাদের ঘুম ভাঙে কিন্তু প্রথমে একটা নিউজ দেখে, যেটা আমি যেটা ফিল করি, দূর দেশে থেকে আমি যেটা ফিল করি, প্রথম বেলা যখন সকালে ঘুম থেকে উঠে আমার দিনটা শুরু হয়, আমার কাছে মনে হলো যে কোনো একটা যদি মেসেজ আমি দেখি, আমার কাছে মনে হলো যে এই বুঝি আমি আমার এক প্রিয়জনকে হারালাম। এই ধরনের একটা স্ট্রেস দিয়ে আমাদের শুরু হয়। তো আমি মনে করি আমরা যারা সাধারণ জনসাধারণ আছি তারাও এর ব্যতিক্রম না, তারাও সবাই কিন্তু মোটামুটি ভাবে কোয়াইট স্ট্রেসফুল একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। আর যারা আমরা ফ্রন্ট লাইনার বলা হয়, আমি আসলে এদেরকে আমি ফ্রন্ট লাইনার কখনোই আমি বলতে চাই না। আমরা যদি আমাদের দেশে আমি যেটা দেখলাম যে আমাদের চিকিৎসকদেরকে বলা হচ্ছে, অথবা আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে বলা হচ্ছে ফ্রন্ট লাইনার। আসলে ফ্রন্ট লাইনার কিন্তু তারা না, ফ্রন্ট লাইনার হওয়া উচিত ছিল আমাদের দেশের জনগণের। কারণ ওনারা যদি এই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারে, তাহলে ওই জিনিসটা মানে ডাক্তারদের পর্যন্ত আসতো না। সেজন্য আমরা যেটা এখনই মানে ভেরি মাচ ফলো করে বলছি, যেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, পার্সোনাল হাইজিনটাকে মেনটেন করা, এবং যখন কোনো সিমটমস হবে যাতে ওরা আর্লি ডাক্তারদের কাছে গিয়ে সেই জিনিসটা কনফার্ম করে এবং ঠিকভাবে ডাক্তার সিদ্ধান্তগুলো মেনে নেয়। সুতরাং ডাক্তারদের বা হেলথ কেয়ার ওয়ার্কারদের ডিসিশনটা হচ্ছে সবার লাস্টে। সুতরাং আমি এই ধারণাটাকে একটু পাল্টে দিতে চাই, এই জন্য যে আমার কাছে মনে হচ্ছে যে ফ্রন্ট লাইনার শুড বি দ্য সিম্পল পিপল হু আর দ্য সাফারার মোস্টলি। তারা যদি আমরা এই জিনিসগুলো অত্যন্ত সচেতনার সাথে মেনে নিই, আমরা মনে করি আমাদের এই যে সিচুয়েশন এখন বাংলাদেশে আমরা দেখতেছি, তার মধ্যে অনেকাংশেই মনে হয়তো আমরা ওভারকাম করতে পারবো। সেজন্য আমিও বলবো যে দে শুড বি দ্য ফ্রন্ট লাইনার, আর ডাক্তার হচ্ছে যে লাস্ট দেওয়াল, যেখানে দেওয়াল থেকে গেলে হয়তো আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু এরপরেও মানে একটা সময় আমরা জানি যে আমরা খুবই অসহায়। আমরা যারা কোভিড নিয়ে কাজ করি তারা এই ফিলিংসটা খুবই ভালো করেই জানি। এটা আমাদের স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও আমাদের ইকোনমিকের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে, এবং আমরা জানি এটা এই রিলেটেড আরো প্রচুর সমস্যাগুলো একের পর এক আসছে। এই যে করোনা এবং এই ঘুমের সমস্যা যেটা আমরা বললাম, এটার একটা পার্সপেক্টিভ আছে। আমরা সাধারণত এই যে স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি যাদের সাথেই কথা বলি গত 5 থেকে 6 মাস আমার মনে হচ্ছে না আমরা কেউই নর্মাল স্লিপ নিতে পেরেছি এই ধরনের সিদ্ধান্তের মধ্যে। পার্টিকুলারলি আমরা যারা হেলথ রিলেটেড ওয়ার্কে কাজ করি, আমার কাছে দূর দেশে থেকেও মনে হচ্ছে যে যখন আমি শুনি আমার ব্যাচমেট বা আমার সিনিয়র স্যাররা এফেক্টেড হচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা যুদ্ধের পরিস্থিতি মনে হচ্ছে। এবং আমরা চেষ্টা করতেছি যে ওভারসিসে থেকেও যতটুকু সম্ভব আমাদের কলিগদেরকে সহায়তা করার ব্যাপারটা। সুতরাং ইটস কোয়াইট স্ট্রেসফুল, আমি যেটাই বলতে চাই, ইট ইস কোয়াইট স্ট্রেসফুল, নো ডাউট। তাহলে কথা আসতেছে, তাহলে স্লিপের দরকারটা কি? আসলে যে স্লিপ, এটা আমরা যেটা বললাম, স্লিপ হচ্ছে আমাদের একটা আমাদের জীবনেরই একটা অংশ বলবো আমরা, যেহেতু আমরা এই স্লিপের প্রায় 1/3 সময় কিন্তু এই ঘুমের মধ্যেই কাটিয়ে দিচ্ছি। সুতরাং এই স্লিপের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে এটা মারাত্মকভাবে আমাদের ডিফারেন্ট সিস্টেমটাকে ইনভলভ করতে পারে। আমি সাধারণত চেষ্টা করি বা বলার জন্য আমার পেশেন্টকে, সেটা হচ্ছে যে ভালো একটা ঘুম যদি না হয়, তাহলে এটা মারাত্মকভাবে বিভিন্ন সিস্টেমকে ইনভলভ করে। আমি সাধারণত কিছু জিনিস হাইলাইট করার চেষ্টা করব। যেমন আমি আমার একটা ফ্যাক্টরির কথা যখন চিন্তা করি, যখন ফ্যাক্টরিটা ওপেন হয় তখন প্রচুর লোক কাজ করে এবং একটা সময় এসে ওই শিফটটা শেষ হয়, তখন বাকি যে ওয়ার্কাররা থাকে সেটাতে কিছু মেইনটেনেন্স জিনিসগুলো করে থাকে, যাতে সেই মেশিনগুলো পরবর্তী দিনের জন্য সচল থাকে এবং স্মুথলি কাজ করতে পারে। আমাদের ঘুমটাও তাই, সারাদিনে পরিশ্রান্ত দেহের যখন আমরা বিছানায় এলিয়ে দিই, তখন স্লিপ অংশটা চেষ্টা করে এটাকে রিপেয়ার করে এবং নেক্সট দিনের জন্য আমাদেরকে রেডি করার চেষ্টা করে দেয়। অর্থাৎ আমাদের যে ব্রেইন যে ফাংশনটা, সেই জিনিসটা চেষ্টা করে যে এটাকে মেনটেনেন্স করে যাতে আমরা সুস্থভাবে পরবর্তী দিনটা ভালোভাবে চালাতে পারি, সেটার একটা বিরাট একটা ভূমিকা রয়েছে।
তো স্লিপের সাধারণত দুটো স্তরের কথা বলি, আমরা যদি স্লিপ সাইকেলের কথা বলি সাধারণত আমরা এটাকে দুই ভাগে ভাগ করে থাকি। মেইনলি একটাকে বলা হয় র্যাম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট, সেটা সাধারণত 20% অফ ইউর ওভারঅল স্লিপ। আর যেটা বলা হয় নন র্যাম স্লিপ, সেটাকে আমরা বলি 80% অফ দ্য টোটাল স্লিপ। এবং এই নন র্যাম স্লিপটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করি, স্টেজ 1, 2 and 3 ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশনস। তবে আমি ওই ব্যাপারে ডিটেলস যাচ্ছি না। তবে যেটা হাইলাইটিং পয়েন্ট, যে এই স্লিপের প্রত্যেকটা অংশই নন র্যাম এবং র্যাম দুটোই কিন্তু একটা ইম্পর্টেন্ট অংশ। নন র্যাম অংশে পেশেন্ট যেটা ফিল করে সেটা হচ্ছে যে বডিটা সাধারণত রিঅর্গানাইজ করার চেষ্টা করে, এবং আমাদের যত ড্রিম, আমাদের যত স্বপ্ন সবকিছু ওই র্যাম স্লিপের মধ্যে আবির্ভূত হয়। তাহলে দেখা যাচ্ছে যে র্যাম স্লিপটা সাধারণত হয় রাতের শেষ ভাগের দিকে, সেজন্য এটা হচ্ছে 20% অফ স্লিপ। সুতরাং দুটো স্লিপেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের টোটাল বডিটাকে অর্গানাইজড করে নেক্সট ডে প্রিপারেশন করার জন্য। আর কি কি হতে পারে? একটা বিরাট অংশ হয় যেটা হচ্ছে আমাদের হরমোনাল চেঞ্জটা হয়ে থাকে, যেমন কিছু কিছু ইম্পর্টেন্ট হরমোন, যেমন মেলাটোনিন, যেটা আমাদের বডির জন্য খুবই ইম্পর্টেন্ট। সাধারণত দেখা যাচ্ছে যে এটা স্লিপের সময় এটা অতিরিক্ত সিক্রেশনটা বেড়ে যায়, কারণ এটা আমাদের স্লিপকে গভীর করতে সহায়তা করে। এছাড়াও আরো কিছু কিছু হরমোন যেটা আমরা মনে করি, যেমন গ্রোথ হরমোনের অ্যাক্টিভিটিটাও কিন্তু বেড়ে যায়। সুতরাং স্লিপ ইজ এ পার্ট অফ ভেরি মাচ ইমপ্রুভিং ইউর গ্রোথ হরমোন এবং বডি জেনারেশন, সবকিছুর জন্যই এই হরমোনাল অ্যাক্টিভিটিগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেটা আমি হাইলাইট করতে চাচ্ছি যেটা হচ্ছে যে আমাদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটারও একটা বড় ধরনের ভূমিকা আছে। আরেকটা যেটা ভূমিকা আমি না বললেই নয়, সেটা হচ্ছে যে কর্টিসল লেভেল। আর কর্টিসল হরমোনটাকে আমরা আসলে জানি আমাদের একটা স্ট্রেস হরমোন হিসেবে, এবং দেখা যাচ্ছে যে আপনি যখন স্লিপে থাকেন আপনার স্ট্রেস হরমোন লেভেলটা অনেক কম থাকে। অর্থাৎ এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ আপনার বডিটাকে স্ট্রেসলেস করে যতটুকু রিল্যাক্স করা যায় সেটার জন্য বডি সেভাবেই আপনাকে সহায়তা করে থাকে। এটা অলসো particularly in the REM sleep your muscles are nearly paralyzed, only eyes are moving but most of the muscles are nearly paralyzed. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা হচ্ছে অ্যান্টিডায়ারেটিক হরমোন। অনেকে হয়তো কোশ্চেন করবেন কেন আমরা ঘুমে বারবার কেন বাথরুমে যেতে হয় না, সেটা হচ্ছে যে অ্যান্টিডায়ারেটিক হরমোনটা রিলিজের জন্য আমাদের সেই জিনিসটা করা হচ্ছে। কিন্তু যে জিনিসটা আমি সবচেয়ে বেশি হাইলাইট করতে চাইবো সেটা হচ্ছে যে এই কোভিড সিচুয়েশনে, যেটা আমি একটু রেড মার্কার দিয়ে হাইলাইট করেছি, it is very important, একটা প্রপার গুড স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফাইট against of infection. এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? কারণ আপনার যদি ঘুমটা যদি কখনো কারণে ভালো না হয় তাহলে এটা আপনার ইমিউন সিস্টেমটাকে ইম্পেয়ার করে, অর্থাৎ আমাদের যে বডির যে ইমিউনিটি এটা ঠিকমতো কাজ করতে পারে না, এবং অ্যাজ এ ফলো থ্রো আমাদের যে ক্রনিক ডিজিজগুলো আছে এটা সাধারণত তখন ফ্লেয়ার আপ করে, এবং আমাদের যে ফাইটিং অ্যাবিলিটি অফ দ্য বডি ইজ দেয়ার সেটা কিছুটা কম্প্রোমাইজড হয়ে যায়। অর্থাৎ আমরা আমাদের নিজেকে প্রচন্ডভাবে ভালনারেবল করে তুলি, ফলে আমরা আমাদের যেতটুকু ইম্পর্টেন্ট হওয়া দরকার ছিল বডিকে স্টেবিলাইজ করে ইমিউনিটিটাকে গ্রো করে ফাইট এগেইনস্ট দ্য ইনফেকশন, সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলি। সো এখানে যেটা আমি হাইলাইট করলাম যে স্লিপ ইজ ভেরি মাচ ইনভলভ ইন দ্য রেগুলেশন অফ দিস ইমিউন সেলস, সো দ্যাট দ্য সেলস আর ফাইট অফ দ্য ইনফেকশন, যেটা আমি আবার বললাম। আর যেটা বললাম যে এই যে ইমিউন সিস্টেমটা, যেটা আমরা এখন সবাই জানি যে আসলে কোভিড এর মারাত্মক সাইড এফেক্টটা হচ্ছে যে একটা ইনফ্লামেশন। এটা আমি আবারও বলতেছি এবং ক্লিয়ার করে বলতে চাচ্ছি, কোভিড ইজ নট লাইক এ ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা এমন কোনো ইনফেকশন না যেটা আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে কভার করতে পারবো। ইট ইজ এ সিম্পলি ভাইরাল ইনফেকশন। এবং আমেরিকাতে স্টাডি করে দেখা গেলো যে প্রচুর পেশেন্ট যারা এইভাবে অ্যাফেক্টেড হলো তাদের ওরা খুব কম পেশেন্টেরই, আমি বলবো যে less than 2% patient they find they have some bacterial infection. Now bacterial infection is not the infection that it actually started with. It is basically secondary infection coming with whenever your body immune system are compromised. সুতরাং most of the time এই যে ভাইরাল ইনফেকশনটা এটা হচ্ছে ভাইরাল দ্বারা ইনফেকশন, যেটা আমরা কমন সর্দি কাশি হলে যেটা মনে করি যে সর্দি কাশি হলে যেটা 6-7 দিন থাকবে, আবার কোনো ওষুধ খেলেও আলটিমেটলি ওটা 6-7 দিনই লাগে। সেম জিনিস এই করোনা ভাইরাসের ক্ষেত্রে। কিন্তু করোনা ভাইরাসের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে যে সাইটোকাইন রিলিজ, এবং এটাকে যেটা আমরা বলছি সাইটোকাইন ক্রাইসিস, এবং এটা এত মারাত্মকভাবে আমাদের বডিটাকে এফেক্ট করে
মোস্ট অফ দ্য টাইম এটা লাংস, অ্যাজ এ রেসপিরেটরি ফিজিশিয়ান আমি বলবো যে এটা লাংসকে এত সিগনিফিকেন্টলি এফেক্ট করে যে উইথিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আপনি আপনার অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটা আমরা বলে থাকি, আগে থেকে বলে রাখতাম, সেটা তৈরি করে। এবং মোস্ট অফ দ্য টাইম this is the main reason most of the people patient need to go ahead with the high oxygen supply or non-invasive ventilation, even intubation. কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আবারও আমরা হাইলাইট করে দিতে চাই, যদিও আমরা ইন্টিউবেশন করি কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে যারা ইন্টিউবেটেড হয়েছে তাদের 85% পেশেন্ট আর ফিরে আসেনি। সুতরাং এটা একটা খুব আমাদের জন্য অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে ইটস এ কোয়াইট কনসার্নিং। সেজন্য আমরা বলে থাকি যে প্রিভেনশন, ফিজিক্যাল ডিস্টেন্স, যে সোশ্যাল ডিস্টেন্সের কথা আমরা বলি, পার্সোনাল হাইজিন বলি, সেটা আমরা ভালোভাবেই চেষ্টা করি এটাকে যাতে প্রিভেন্ট করতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে ওটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট অ্যাট দিস স্টেজ, নট দ্য ট্রিটমেন্ট। এছাড়াও আমাদের আসলে অনেকগুলো স্লিপ রিলেটেড ডিসঅর্ডার্স আছে। তো আমি আসলে এই স্লাইডের মধ্যে যে সমস্ত স্লিপ রিলেটেড ডিসঅর্ডার গুলো হয় তার একটা ছবি দেওয়ার চেষ্টা করলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা সাধারণত এই ছোট্ট পরিসরে দুটো জিনিসকে আমরা হাইলাইট করবো। একটা হচ্ছে যেটা হচ্ছে সার্কেডিয়াম রিদম ডিসঅর্ডার, বাট যেটা আমাদের স্লিপ সাইকেলের যে সমস্যার জন্য যে সমস্যাটা হচ্ছে, তো সেটা আমি মনে করি ডক্টর আশরাফ আল বারী উইল ডেফিনেটলি হাইলাইট। তবে এছাড়াও অন্যান্য যে সমস্ত যে অর্গানিক কজের জন্য আমাদের স্লিপ সাইকেলটা ডিসঅর্ডার হইতে পারে, অথবা স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং বলতে পারি, তাহলে আমি সেই জিনিসটাকেই মোস্টলি হাইলাইটেড করতে চেষ্টা করবো এখানে। তো আমরা সবাই জানি আমাদের নাক ডাকার কথাটা আমরা প্রায়ই শুনে থাকি। তো এই ধরনের নাক ডাকার যে সমস্যাটা, সেটা সামগ্রিক একটা নাম আমরা দিয়ে থাকি, সেটার নাম হচ্ছে স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং। এবং এটা একটা স্পেকট্রাম অফ অ্যাবনর্মালিটিস। এটার সাথে সাধারণত স্নোরিং, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, রেসপিরেটরি রিলেটেড অ্যারোসল এবং হাইপারভেন্টিলেশন সবগুলো কিন্তু এই স্লিপ রিলেটেড স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং এর মধ্যেই পড়ে। তো আমি চেষ্টা করবো যে একটু হাইলাইট করতে যে আমাদের কমন যে সমস্যাটা, যে আমরা যেটা নাক ডাকার সমস্যার কথা বলি বা নসিকা গর্জনের কথাটা যেটা বলা হচ্ছে, অনেকেই মনে করেন যে এটা কি আসলেই সিম্পল জিনিস নাকি এটা কমপ্লিকেটেড জিনিস। আমি যখন আমার পেশেন্টকে বলি, আমি বলি যে দেখেন, সিম্পল স্নোরিং ক্যান হ্যাপেন ইন এ পেশেন্ট উইথ এ, যখন তারা সামান্য সর্দি কাশিতে যখন ভোগে, যখন সাইনোসাইটিস বা এই ধরনের সমস্যাগুলো হয়, কিন্তু এটা আপনার খুবই অল্প সময়ের জন্য, এটা কিন্তু পার্মানেন্ট না। আর যে সমস্ত স্নোরিং গুলো আমাদের সিস্টেমেটিক্যালি এফেক্ট করে, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ওয়ান দ্যাট উই আর রিয়েলি ওয়ারিড অ্যাবাউট। এবং সেটার জন্যই আমরা সাধারণত যেটা মেইনলি এক্সক্লুড করার চেষ্টা করি এই ধরনের পেশেন্টগুলি থেকে, সেটা হচ্ছে যে যেটা আমরা খুব কমন টার্ম, সেটাকে বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। না, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে দিস ইজ দ্য বেসিক্যালি অবস্ট্রাকশন অফ দ্য আপার এয়ারওয়ে। এখন আপার এয়ারওয়েটা যখন ব্লক করে এই সিমটমগুলো দেখা দেয়। কিন্তু আমরা জানি সাধারণত এটা ওবেসিটি রিলেটেড একটা মেজর প্রবলেম, কিন্তু আমরা যারা ওবেস না তাদেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে। যদি তাদের কোনো অ্যানাটমিক্যাল ডিফর্মিটি থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। তো এটা কিভাবে আমরা বর্ণনা করি? এটা সাধারণত আমরা বর্ণনা করি যখন আপনার এয়ারওয়েটা খুব ন্যারো অ্যান্ড কনজেস্টেড হয়। সাধারণত দিনের বেলা এটা খুব একটা বেশি সমস্যা করে না, কারণ ইউ আর অ্যাক্টিভ, ইউ আর মেনটেনিং ইউর মাসল টোন। So though the airway is very much narrow and congested, it acts as like a rigid stent. সুতরাং আপনি আপনার ভেন্টিলেশনটা খুবই নর্মালি চালায় দিতে পারেন দিনের বেলা। কিন্তু সমস্যাটা হচ্ছে রাতে যখন আপনি ঘুমোতে যান। কেন সেই সমস্যাটা হচ্ছে রাতে? কারণ ওই সময়টাতে your body try to relax, so all the body muscles will be very much lax and flappy without any muscle tone. সেজন্য যদি আপনার কোনো এয়ারওয়েটা যদি খুব বেশি ন্যারো এবং কনজেস্টেড হয় এবং মাসল সারাউন্ডিং দ্য এরিয়া যদি খুব ল্যাক্স অ্যান্ড ফ্লাপি হয়ে যায়, আলটিমেটলি partially or even completely block the airway, এবং সেটাই কিন্তু আপনার এই গর্জন, নাসিকা গর্জনের কথা যেটা বলি বা স্নোরিং এর কথা বলি, সেটা একটা কারণ। সুতরাং স্নোরিং আসলে ইনডাইরেক্টলি ইন্ডিকেট করেন যে আপনি আপনার ভেন্টিলেশনটাকে কাট অফ করে দিচ্ছেন, আপনার বডি কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাচ্ছে না। এবং ইনিশিয়ালি আমাদের বডিটা তখন try to recover it by asking the heart to run a bit faster. কেন? কারণ ট্রেডিশনালি এটা ঠিক করে নেয় যে আমাদের হার্টটা যদি খুব র্যাপিডলি বিট করে, তাহলে it indicate the more blood can circulate and more oxygen can be carried out from the lung to the tissue. কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যদি আমাদের এয়ারওয়েটাকে ব্লক করি, কিন্তু আমাদের হার্টটা প্রচন্ডভাবে পাম্প করে, কিন্তু আমরা কিন্তু সেই অক্সিজেন কিন্তু পাচ্ছি না। অর্থাৎ আলটিমেটলি it is actually making a significant distress to the multiple organ of your body, notably the heart, lung, kidney and the brain. এবং একটা সময় আসে যে বডি মনে করে যে না, এত সমস্যা আমার পক্ষে টলারেট করা সম্ভব না, then it send like a strong stimulus to your brain
to just wake you up. And that's why sometimes in the middle of the night you wake up with the gasping of breathing, feeling like really choking on the back of the throat. অনেক সময় আপনার প্রেশার অন দ্য কিডনি মেক ইউ ফিল ড্রাইভ টু দ্য টয়লেট, আপনার প্রস্রাবের জন্য আপনাকে নিয়ে যেতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনি ঘুম থেকে এরকম জেগে ওঠেন, ইউ জাস্ট অটোমেটিক্যালি স্টার্ট ইউর ভেন্টিলেশন। কিন্তু আপনি যেহেতু রাত, আপনার বডি অবশ্যই পরিশ্রান্ত, যে আপনার বিশ্রাম নিতে চাইবে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ফল ইন স্লিপ ভেরি কুইকলি অ্যাগেন। সো এই সাইকেলটা কিন্তু রিপিটেডলি চলতেই থাকে, অন অ্যান্ড অফ চলতেই থাকে। সুতরাং ইন এ পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যে সমস্যাটা হচ্ছে যে তারা আসলে যদিও মনে করে যে তারা 7-8 ঘন্টা ঘুমোচ্ছে, কিন্তু তাদের অরিজিনাল স্লিপের কোয়ালিটি ইজ নট ভেরি গুড। সেজন্য তারা যখন দিনের বেলা সকালবেলা ঘুম থেকে ওঠে, তারা মনে করে যে তারা এখন ভালোভাবে ঘুমোতে পারেনি। অনেক সময় আবার যেটা হয় সেটা হচ্ছে যে, যদিও আমরা বলেছি যে অক্সিজেনের স্বল্পতা, কিন্তু আরেকটা যে মেজর প্রবলেম সেটা হচ্ছে যে the toxic gas, that is the carbon dioxide, cannot come out from your body because of the blockage. সেই জন্য দেখা যায় যে এই ধরনের পেশেন্টগুলো সাধারণত প্রচন্ড রকমের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করে। সেজন্য ওরা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে সাধারণত একটা ডাল হেডেক নিয়ে ওরা কমপ্লেন করে। এখন অ্যাজ এ কনসিকুয়েন্স যখন ওরা দিনের বেলায় এই জিনিসটা কন্টিনিউ করে, দে ডাজন্ট ফিল গ্রেট, ফিলিং টায়ার্ড এন্ড এক্সস্টেড এন্ড ট্রাই টু ফল ইন স্লিপ ভেরি কুইকলি। এটাই হচ্ছে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো এটার সাধারণত আমরা যেটা করি সাধারণত একটা ফুল ডায়াগনোসিসের জন্য আমরা একটা স্লিপ স্টাডি করে থাকি। আমি জাস্ট খুব সংক্ষিপ্ত বিষয়ে আপনার এই স্লিপ স্টাডিটা একটা আমাদের আপনাকে জানাতে চাচ্ছি। আপনি সম্ভবত দেখতে পাচ্ছেন আপনার স্লাইডে আমি একটা স্লিপ স্টাডি দেখাচ্ছি, যেটা আমরা মনাশে করে থাকি। উপরের যে বার দেওয়া অংশটা দেখতে পাচ্ছেন, যে লাল, সবুজ, হলুদ এবং কালো, সেটা আসলে ইন্ডিকেট করতেছে ফুল স্লিপিং সাইকেল অন দ্যাট নাইট। আর এই পেশেন্টকে আমি যেটা মনে করলাম হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে তার বিএমআই ছিল 36.3 এবং তার অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্সটা ছিল প্রায় 89.3। খুব সংক্ষিপ্তভাবে আমি একটা জিনিস বলে থাকি যাতে আমাদের সাধারণ লোকজন বুঝতে পারে। অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স হচ্ছে নাম্বার অফ ব্লকিং অফ ইউর এয়ারওয়েজ পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় আপনার শ্বাসনালী কতবার বন্ধ হয়ে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করেই আমরা আমাদের এই স্লিপ অ্যাপনিয়ার সিভিরিটিটা ইন্ডিকেট করি। যদি আমি আমার পেশেন্টকে বলতে যাই, আমি বলি যে সাধারণত আপনার নাম্বার যদি হয় 2, 3 অথবা আন্ডার 5, দ্যাট ইজ পারফেক্ট, দ্যাট মিনস ইউ ডোন্ট হ্যাভ এনি স্লিপ অ্যাপনিয়া। বাট ইফ ইউর নাম্বার ইজ বিটুইন 5 to 15, তখন আমি তাকে বলি যে তার মাইল্ড স্লিপ অ্যাপনিয়া। এটা যদি 15 up to 30, তাদেরকে বলা হয় মডারেট। আর এনি নাম্বার মোর দেন 30 ইজ এ ভেরি সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া। সুতরাং আপনি এই দেখতে পাচ্ছেন এই পেশেন্টের নাম্বার ছিল 89.9, অর্থাৎ আমি যদি বলি সোজা বাংলায়, এই পেশেন্টটা প্রতি 40 সেকেন্ডে তার শ্বাসনালী ব্লক করে দিচ্ছে। আর এই ছবিটাতে যেটা আমি হাইলাইট করতে চাচ্ছি, যে আপনি দেখতে পাচ্ছেন যে SpO2 অর্থাৎ অক্সিজেন লেভেলটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা সাধারণত থাকার কথা 95 to 100, কিন্তু এটা প্রচন্ডভাবে কমে যাচ্ছে তার স্লিপ সাইকেল অনুযায়ী। আপনি দেখতে পাচ্ছেন যে নাম্বারটা অনেক সময় বিলো 70 নিচে চলে যাচ্ছে। আর এই যে অবস্ট্রাকটিভ অ্যাপনিয়ার যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে দিস পেশেন্ট ইজ ভেরি সিভিয়ার। না, ট্রিটমেন্ট অনুযায়ী আমি আসলে খুব বেশি জানতে চাইবো না, কারণ আমাদের প্রোগ্রামটা আসলে ছিল করোনা বিষয়ক। আমরা সাধারণত বিভিন্ন ধরনের ট্রিটমেন্টটা ইউজ করে থাকি ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। হ্যাঁ, এটা যদি খুব বেশি সিভিয়ার হয়, দ্য বেস্ট এবং কারেন্ট ম্যানেজমেন্ট অনুযায়ী যেটা বেস্ট ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে আপনার সিপ্যাপ বা কন্টিনিউয়াস পজিটিভ প্রেশার, এয়ারওয়ে প্রেশার। এটা যদি মাইল্ড টু মডারেট হয়, সাধারণত আমরা ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস দিয়েও এটাকে ট্রিটমেন্ট করতে পারি। এবং এটা যদি খালি আপনার পজিশনাল স্লিপ ডিসঅর্ডার হয়, অর্থাৎ যদি দেখা যায় যে এই আপনার স্নোরিংটা হচ্ছে অনলি যখন আপনি মানে পিঠটা আপনার পিছনে দিয়ে শোন, অর্থাৎ এটা কি বলে চিত হয়ে শোন, তাহলে আপনার এই সমস্যাটা যদি দেখা যায়, তাহলে আমরা কিছুটা পজিশনাল থেরাপি, যেটা অনেকগুলো মেকানিজম আছে তা ইউজ করে থাকি। এটার জন্য অন্য কোনো মেকানিক্স আমরা ইউজ করি না। তবে হ্যাঁ, আপনি যদি কোনো ইয়াং পেশেন্টদেরকে দেখে থাকেন, আমি যেটার জন্য হাইলাইট করতেছি এখানে, তাদের মেইন সমস্যাটা হচ্ছে কিন্তু তা না। আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার আদার কোনো অর্গানিক কজ আছে কিনা সেটা আপনাকে আপনার হিস্ট্রি এবং ফুল এক্সামিনেশন করে দেখে নিতে হবে। এবং যে পেশেন্টের ছবিটা আমি এখানে দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল অ্যান্ড লার্জ বাইল্যাটারাল টনসিল। সুতরাং এই পেশেন্টের ক্ষেত্রে যেটার মেইন ট্রিটমেন্ট হবে, ইট উইল বি দ্য টনসিলেক্টমি, এন্ড দিস পেশেন্ট শুড গো ফর দ্য সার্জিক্যাল ইন্টারভেনশন টু ম্যানেজ হিজ স্লিপ অ্যাপনিয়া। Of course, weight loss এবং অন্যান্য other parameters are very much important in the management of that one. কিছু কিছু মাইল্ড টু মডারেট স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে আমরা আরো কিছু ট্রিটমেন্ট ইউজ করে থাকি, যেমন এটাকে বলা হচ্ছে প্রোভেন্ট। এটা একটা স্ট্রিপ যেটা আপনি আপনার নাকের উপর ইউজ করতে পারেন। আমি সময় স্বল্পতার জন্য ওটাতে আর ডিটেলস যাচ্ছি না।
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছাড়াও কিন্তু আরেকটা বড় একটা অংশ থাকে, সেটাকে আমরা বলি সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। না, আমি যখন সেন্ট্রাল শব্দটা ইউজ করি, এটা আপনাকে বুঝে নিতে হবে যে এটা আসলে কিন্তু এই অবস্ট্রাকশনের থেকেও মেইনলি হচ্ছে আমাদের সেন্ট্রাল সিস্টেমের ফেলিওরের জন্য হয়ে থাকে। অর্থাৎ যে পেশেন্ট কমপ্লিট রেনাল ফেলিওর, হ্যাপাটিক ফেলিওর, সিভিয়ার স্ট্রোক, সিভিয়ার হার্ট ফেলিওর, they are the people actually developing a different type of sleep disorders, তাদেরকে বলা হচ্ছে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া। এবং এটা ট্রিটমেন্টটাও একটু ভিন্ন ধরনের, একটু কমপ্লেক্স বলে আমি আর এটা ডিটেলস যাচ্ছি না। ম্যানেজমেন্টের জন্য যে আমি সাধারণত 4টা পয়েন্ট আপনাদেরকে আমি এখানে হাইলাইট করতে যাচ্ছি, যেটা আমি সবসময় আমার কলিগদেরকে বলি এবং আমার জুনিয়র স্টাফদেরকে বলি। আমি এখনো মানে খুব জোর করে বলতে পারি, I am very much in favor of P4 medicine. What does P4 means? It's a predictive. আমাকে আপনাকে ধরে নিতে হবে যে আমি কি করতে যাচ্ছি, এবং প্রিভেন্টিভ, আমি চেষ্টা করবো যাতে এটা না হয়, এবং এটা হচ্ছে পার্সোনালাইজড। অর্থাৎ এক জিনিস দিয়ে আমি সবাইকে ট্রিটমেন্ট করতে পারবো না, আমাকে ধরে নিতে হবে যে ওই পেশেন্টের ওই উপলক্ষে কি ধরনের সমস্যা হচ্ছে, এবং তার পার্সোনালাইজড ওয়ে হিসেবে আমি তাকে অ্যাপ্রোপ্রিয়েট ওই ট্রিটমেন্টটা দিতে পারতেছি কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট। এবং লাস্টে যেটা আমি হাইলাইট করতে চাচ্ছি, ইট শুড বি পার্টিসিপেটরি। আমি রুগী আসলো, আমি ট্রিটমেন্ট দিয়ে দিলাম এবং রুগী কোনো গা করলো না, আমি মনে করি এটা কোনো রাইট ট্রিটমেন্ট না। এই ক্ষেত্রে যেটা আমাদেরকে অবশ্যই কনভিন্স করতে হবে, পেশেন্টকে ভালো মতো বোঝাতে হবে যে তার সমস্যাটা কোন জায়গায়, এবং তাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে তাদের ওন প্রবলেম ম্যানেজমেন্ট করার জন্য। এই জন্য আমি ওর উপর প্রচন্ডভাবে জোর দিয়ে থাকি আমার ম্যানেজমেন্টের জন্য। সবশেষে একটা কথা বলে থাকি, আমি মনে করি যে আমাদের স্লিপটা হচ্ছে একটা বাটারফ্লাই, একটা রঙিন প্রজাপতি। আমরা যখন একটা প্রজাপতিকে ধরতে যাই, সাধারণত এটা উড়ে বেড়ায়, অর্থাৎ আমরা ধরতে পারি না। কিন্তু আপনি যখন দেখবেন যে ইফ ইউ স্টে কোয়াইট অ্যান্ড স্টিল, সেই বাটারফ্লাইটা কিন্তু আপনার কাছেই ফিরে আসবে। Exactly these things happen in your sleep. So you cannot actually force yourself to go to sleep. So don't do that. Simply allow yourself to be relaxed and quiet, and sleep will come to you. আমি যে কোনো কোশ্চেন এবং অ্যান্সারের জন্য আমি রেডি। আমি মনে হচ্ছে আমি এখানেই আমার প্রেজেন্টেশনটা শেষ করলাম। থ্যাংক ইউ। এবং সুনির্দিষ্ট বক্তব্যের জন্য স্যার, আমি একটা প্রশ্ন নিয়ে নিতে চাই। কামরুল হুদা বলেছেন যে এই সাজেশন গুলো কি অনলি কোভিড পেশেন্টের জন্য নাকি সবার জন্য? আমি আসলে যে সাজেশনটা দিয়েছি, আমি সাধারণত চেষ্টা করেছি যে এটা কোভিড নন কোভিড ওভারঅল, ঠিক আছে, ওভারঅল। তবে হ্যাঁ, আমি কোভিড সিচুয়েশনে কেন স্ট্রেস করতেছি, কারণ আমি যেটা বললাম যে এই সিচুয়েশনে আমাদের সকালবেলা ঘুমিয়ে ভাঙে কিন্তু একটা মেসেজ দিয়ে যে আমি নিজে পার্সোনালি অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে আমি ভয়ে থাকি, এই বুঝি আমি আমার আরেকজন প্রিয়জনকে হারালাম। সুতরাং আমরা সবাই আসলে কিন্তু খুব স্ট্রেসড, এবং এটাকে এই স্ট্রেস থেকে বের হয়ে আসা আসলে খুব ডিফিকাল্ট। এবং যদিও আমরা অনেক রকম কমেন্ট করবো, কিন্তু ইট ইজ এ রিয়েলি টাফ। কিন্তু এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। সেজন্য আমি একটা জিনিস আমার ফুল প্রেজেন্টেশনে হাইলাইট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ডক্টরস, নার্স অর হেলথ কেয়ার শুডন্ট বি দ্য ফ্রন্ট লাইনার। যদি আমরা বলে থাকি, I mean that the general people should be the front liner, so that the ডাক্তারদের উপর যাতে স্ট্রেসটা না আসে। থ্যাংক ইউ। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এত সুদূর অস্ট্রেলিয়া থেকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা অনেকেই জানেন না, স্যার কিন্তু অস্ট্রেলিয়াতে থেকেও এই মহামারীকালীন সময়ে সর্বদা ছিলেন আমাদের পাশে। চিটাগংয়ে যখন একটা খুবই জরুরি মুহূর্তে, যখন হাই ফ্লো নেজাল ক্যানুলার খুব স্বল্পতা ছিল, তখন স্যার ব্যক্তিগত উদ্যোগে বেশ অনেকগুলো হাই ফ্লো ক্যানুলা ব্যবস্থা করে দিয়েছেন। স্যার, আমরা অনেক কৃতজ্ঞ স্যার আমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই আমার Dr. Sumaya, may I ask a question to our honorable speaker, Dr. Nizam? Yes, sir. Nizam, I'm very much privileged to get a speaker who is a pulmonologist and sleep specialist as well. I want to know actually your experience with managing a patient with COVID-19 pneumonia, with respiratory failure, and severe VSA with type 2 failure. How do you give oxygen therapy? আমি আসলে এই ব্যাপারে, যেহেতু আমি আসলে আমার দিনটাই কাটে আমার হসপিটালে,
কিন্তু যখন আমি আমার রাতে ফিরে আসি, আমার সেকেন্ড জবটা শুরু হয়, যেটা আমি সাধারণত ডিফারেন্ট কল টেক করি ফ্রম বাংলাদেশ, মানে আমার নিজের সিটি, আমার চট্টগ্রাম থেকে বেসিক্যালি আমার ফ্রেন্ডরা যারা কল করে। আপনার যে কোশ্চেনটা ছিল, এটা খুব, আমি মনে করি যে খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ আমি যেটা সবসময় বেশি ফিল করি, যারা বাংলাদেশ পার্সপেক্টিভে, এটা আপনারা ভালো জানবেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম, কিন্তু এখানে আমি যখন বসে ওই জিনিসটা ট্রিটমেন্ট করতে যাই, আই এম ভেরি মাচ রেস্ট্রিক্টেড উইথ লটস অফ থিংস। পার্টিকুলারলি আমি যেটা মনে করি, যেমন এই পেশেন্টকে যখন আমি ট্রিটমেন্ট করতে যাব, হ্যাঁ, আমরা যখন ভেন্টিলেটরে থাকে তখন ভেন্টিলেটর অ্যাসিস্টেড নিউমোনিয়া বা সেকেন্ডারি যে ইনফেকশন গুলো হতে হয়, তখন তার জন্য আমরা সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে তার অ্যান্টিবায়োটিকটা ইউজ করে থাকি। কিন্তু আমি যেটা বাংলাদেশে দেখলাম যে ওরা শুরু থেকেই মানে এত মারাত্মক মারাত্মক টার্সিয়ারি লেভেলের অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করতেছে। আমি কিন্তু খুব ভয় পাই এই জিনিসটাতে, যে ম্যানোপেনাম, যেটা আমার এখানে অস্ট্রেলিয়াতে বসে it is like a tertiary level drug. I shouldn't actually get the access unless I can justify. অর্থাৎ আমি যখন এই জিনিসটা অ্যাক্সেস করব, I have to justify that it is important. তবে আপনার যখন ম্যানেজমেন্টের কথাটা বললেন, আমি মনে হচ্ছে যে সিম্পল। আমি যেটা বললাম, পেশেন্ট যখন শুরু হবে, যখন আমরা দেখি, এবং আমরা যেটা প্রথমে করি কোভিডের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা ক্লাসিফাই করে ফেলি, ইজ ইট এ মাইল্ড, ইজ ইট এ মডারেট, ইজ ইট এ মডারেটলি সিভিয়ার অর সিভিয়ার। অর্থাৎ যে পেশেন্টটা, ডক্টর নিজাম, পেশেন্ট severe COVID-19 pneumonia, having respiratory failure, and he is a pre-existing case of severe VSA with type 2 failure. Okay, now he has developed severe COVID-19 pneumonia. আমি জানতে চাচ্ছি যে আমি ওকে কিভাবে অক্সিজেন থেরাপিটা অপটিমাইজ করব। If I prefer any NIPV, what I will select? Say, if you use high flow nasal cannula, what will happen to his carbon dioxide? If you give CPAP, what will happen to your, how do you optimize? NIPV? I want to know actually if you have any experience. I don't want to know anything academic thing. Okay, so I want to know your experience. So if you have experience, we try to actually just sort it out depending on the acid-base status of this patient. Of course, যদি পেশেন্টের অলরেডি কোমরবিডিটি থেকে থাকে, আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই পেশেন্টের সিভিয়ার স্টেটে যাওয়ার আগে আমি অবশ্যই চেষ্টা করব তাকে এনআইভি দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। এখন এনআইভির ক্ষেত্রে আমরা তো জানি দুটো জিনিস, একটা হচ্ছে আপনার সিপ্যাপ এবং বাইপ্যাপ। আপনি যেটা বললেন যে পেশেন্ট অলরেডি সিগনিফিক্যান্ট টাইপ 2 ফেলিয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমি যেটা করবো, এই পেশেন্টকে যদি আমি প্রথম দেখে থাকি, তাহলে আমি সেটাকে অবশ্যই আমি তোকে ইন্টিউবেশন করার আগে আমি বাইপ্যাপ দিয়ে চেষ্টা করব এটাকে নিউট্রালাইজ করা যায় কিনা, অর্থাৎ এটার CO2 লেভেলটাকে কমায় আনা যায় কিনা, এটা আমি চেষ্টা করবো। অর্থাৎ এটা হবে আমার প্রায়োরিটি। এবং একটা সময় এসে যদি আমি দেখতেছি যে পেশেন্টের CO2 লেভেল মানে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, পেশেন্ট বিকামস ড্রাউজি, তাহলে আমার হাতে আর কোনো অপশন নাই বাট টু গো হেড উইথ দ্য ইন্টিউবেশন। স্যার, আমরা কি তাহলে আমাদের পরবর্তী স্পিকারের কাছে যেতে পারি? ধন্যবাদ স্যার, নিজাম স্যার, ধন্যবাদ মোশাররফ স্যার। দর্শক, এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর আশরাফুল বারী স্যারকে। স্যার, এই করোনাকালীন সময়ে আমাদের কি কি ধরনের ঘুমের সমস্যা হচ্ছে এবং এর প্রতিকারের জন্য আমরা কি করতে পারি, এ ব্যাপারে স্যার আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ সুমাইয়া, আপনাকে আমি শ্রদ্ধেয় ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় প্রফেসর আতিকুল হক স্যারকে, প্রফেসর মোশাররফ হোসেন স্যারকে, এবং আমার বড় ভাই ডক্টর নিজামুদ্দিন, যিনি এত সুন্দর একটা প্রেজেন্টেশন করলেন অস্ট্রেলিয়া থেকে। শুভেচ্ছা জানাচ্ছি আমার সমস্ত দর্শকবৃন্দ যারা আজকে এই অনুষ্ঠান ধৈর্য সহকারে দেখতেছেন। আমি বিশ্বাস করি এটা যদি আপনাদের উপকারে আসে তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের আয়োজকদের, স্পেশালি রাজ টিভি এবং মিডিয়া অ্যাজ এ মিডিয়া পার্টনার এবং স্পন্সর জেনারেল ফার্মাসিউটিক্যালসকে। আমি সত্যিকার অর্থেই ধন্যবাদ জানাতে চাই ডক্টর শামসুল আহসান এবং ডক্টর সুমন আহমেদ, যাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম ছাড়া আমরা হয়তো এই প্ল্যাটফর্মে আসতে পারতাম না। আসলে মানে এই যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে এবং আমরা যা আজকে করতেছি, আমরা কিন্তু মেইনলি ফোকাস করতেছি যে করোনাকালীন আমাদের জীবনে কি কি সমস্যা আসতেছে। বাট বিং এ সাইকিয়াট্রিস্ট, আই ওয়ান্ট টু জাস্ট টার্ন রাউন্ড দ্য কয়েন, যে করোনা কিন্তু আমাদের অনেক কিছু জীবনে সুযোগও করে দিচ্ছে।
এই সুযোগগুলোকে কিন্তু আমরা পজিটিভলি দেখতেছি না। আজকে যে প্ল্যাটফর্মে আমরা সবাই কথা বলতেছি, আমরা সবাই আমাদের সমস্যাগুলোকে ডিসকাস করতেছি, 3টা মহাদেশে ডাক্তাররা একই প্ল্যাটফর্মে এসে বাংলাদেশের জনগণের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি। এটা কিন্তু করোনাকালীন আমাদের চিন্তার প্রসারতা বটেই। এটা একটা সুযোগ, এটা দিয়ে আমি শুরু করতে চাই। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বড় ভাইকে, যিনি মানে স্লিপ সম্বন্ধে বলে গেলেন, বাট আই ওয়ান্ট টু ব্রিং দ্য সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড ওয়ান্ট টু ব্রিং a very simple sort of observation about our common day-to-day sleep problem. So what is actually sleep? Sleep is a state where we just disconnect to the external environment, and there is a clear shutdown of the cortical function of the brain. So we just lose our awareness. এবং the most important যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের connection with our external surface is not only affected, but our physical activity is significantly shut down. So it's a lack of awareness, decrease of the physical activity, and detachment of the contact with the environment. যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য মনে রাখা সেটা হচ্ছে কি যে স্লিপ ইজ অ্যান ইন্টারাকশন বিটুইন টু প্রসেস। ওয়ান ইজ এ সার্কাডিয়ান প্রসেস, অ্যানাদার ইজ এন হোমিওস্ট্যাটিক প্রসেস। Circadian process is very innate and is very self-sustainable, and it doesn't depend on anything, but it regulates itself automatically, mostly in response to our exposure to the light. So light is the main synchronizing factor in terms of maintaining the circadian rhythm. এই যে সার্কাডিয়ান রিদম এবং যে হোমিওস্ট্যাটিক যে প্রসেস, যেটা হোমিওস্ট্যাটিক প্রসেসটাকে একটু শর্ট বলে নেই, সেটা হচ্ছে যে ইজ ডিপেন্ডেন্ট অন our wakefulness. The time that we remain awake is the key indicator of how this homeostatic function should actually work. So in a very sort of short term, আমরা যত জেগে থাকবো আমাদের বডি তত আমাদেরকে প্রেশার করবে ঘুমাতে যাওয়ার জন্য। সো এই সার্কাডিয়ান রিদম এবং এই হোমিওস্ট্যাটিক মেকানিজমের যে ইন্টারাকশন, এটা মিলেই আমাদের স্লিপটাকে রেগুলেট হয়। So this is a very basic mechanism that we need to remember. এবং the key sort of aspect that we should focus on, both this process actually allows us to sleep, or the drive of the sleep is mostly around 11 o'clock at night, and it reaches its maximum at 4 o'clock in the morning. So the interaction between this process allows us to sleep, that the prime time of the sleep should be between 11 p.m. to 4 or 5 a.m. in the morning. আমি আমার স্লাইডটাকে শেয়ার করি, তাহলে আমার মনে হয় আরো একটু ইজি হবে সবাইকে দেখার জন্য। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে কিনা? আমি দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্লাইড শো। এক সেকেন্ড দাঁড়াও। Okay, I got it. Okay. So in short, how much sleep that we need? So we need one single consolidated period of sleep in a day. That's what's the need for a primate. For any primate, that extra consolidated sleep in a single 24 hours is enough. But ideally, it varies from person to person. On an average, majority of the adults, they need 7 to 8 hours of sleep at night. But just to remember, there is a common sort of myth আমাদের সমাজে আছে, যদি আমরা 6 ঘন্টা ঘুমাই তাহলে আমাদের আর ঘুমের দরকার নাই। কিন্তু রিসার্চ আমাদেরকে বলে যে যারা less than 6 hours or less than 6 hours
ঘুমান তারা মোস্টলি acknowledge করেন যে they are pretty much dissatisfied with their life. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, স্পেশালি আমরা যারা কাজ করি 9টা to 5টা ওয়ার্ক করি, বা কেউ যদি 8টা to 8টা অফিস করে, এবং বিশেষ করে যারা বাচ্চারা স্কুলে যায়, they always tend to have a catch up at the weekend. In reality আসলে আমাদের কতটুকু ঘুমের দরকার? The key message that I want to give, যেটা আমি বলতে চাই, সেটা হলো দুইটা জিনিস. Any amount of sleep is that is necessary for any individual for them to function on a daytime satisfactorily, and they need to feel refreshed. So যদি আমরা রিফ্রেশড ফিল করি এবং আমরা যদি স্যাটিসফ্যাক্টরিলি আমাদের দৈনন্দিন জীবনের দিনের কাজগুলোকে করতে পারি, ডে স্লিপ আমাদেরকে এটা অ্যালাউ করবে, that should be the optimum sleep for that individual. আমি জানি ডক্টর নিজাম এ ব্যাপারে বলে গেছে, বাট আমি ক্যাটাগরিক্যালি ইন কনটেক্সট অফ COVID-19 আমি একটু বলতে চাই যে why we do need to have sleep. So Dr. Nizam spoke about augmentation of the immune function, but in reality sleep actually helps us to consolidate our effort and energy. It allows our inner bodily growth to take place. It consolidates our memory. Most importantly, it has got a significant impact on our mood. Our mood take regulate করার জন্য sleep খুব important, and certainly it actually helps us to optimally perform at any levels. So if that is the core important function of sleep in our life. Again, what happens if we don't sleep? Categorically, it certainly increases the cardiovascular risks. There's a huge possibility of having high blood pressure, myocardial infarction, stroke. Certainly, it affects our mental well-being. Sleep is a significant sort of parameters in terms of recovery from depression and anxiety. It makes us more prone and vulnerable to infections. It increases the chance for us to become obese. It increases the chance of having type 2 diabetes. And in certain cases, it also increases the risk of cancer. এখন particularly আমরা যে ব্যাপারে কথা বলছি, what is the then possible impact of COVID-19 if you particularly look at from psychological perspective? COVID-19 এর কারণে আমাদের যেটা হচ্ছে সেটা হলো we are in a world where there are a lot of uncertainty, there are a lot of unpredictability, and so আমরা আসলে চিন্তা করতে পারছি না যে আমাদের সামনে কি আসতেছে। আমাদের যে অনিশ্চয়তা, এটা আমাদের মধ্যে একটা significant vulnerability সৃষ্টি করতেছে। COVID-19 গত 3-4 মাসে আমাদের মধ্যে significant loss সৃষ্টি করছে। If we elaborate about loss, it can expand as much as we want to. It has an impact. It caused loss in terms of our close family members. It has caused loss of our close friends. It has caused loss of our economic stability, financial abilities. So that has got a huge, profound psychological impact on us. Moreover, if you look at the impact of COVID-19, it has caused an unprecedented exposure to trauma. আপনি যদি খেয়াল করে দেখেন, কোভিড এর কারণে আজকে আমাদের ক্লোজ বন্ধু বান্ধব যারা ডাক্তার হিসেবে কাজ করতেছেন, যারা মানুষ সেবায় নিয়োজিত, তারা দেখতেছেন যে আসলে কত কুইকলি একজন মানুষ একটা ইনফেকশনের কারণে মারা যেতে পারে, এবং এই যে মৃত্যুটা, এটা এত আনএক্সপেক্টেড, এত কুইক এন্ড এত ট্রমাটিক, that has got a significant emotional impact on all my colleagues who are actually handling this. আপনি যদি একজন COVID-19 এর রোগীর ফ্যামিলি মেম্বার হন, তার পার্সপেক্টিভ থেকে দেখেন, it becomes a trauma for that individual to deal with that person. In one hand, the responsibility and ownership to look after themselves, but on the other hand, to also stand
for your beloved person when they need you at the most difficult time of their life. And that's very critical decisions that you want to make. And if you cannot make, that causes huge trauma. The fourth impact of COVID-19 from psychological perspective I want to highlight is the lack of psychosocial support. We are pretty isolated in our own world now. We all are social. The quality as a human being that we have is that we are a social being. We feel happy to be with others, but the context that we remains, that it makes us isolated. So whenever we actually decompensating, whenever we are in a very difficult situation, we don't have that support that we normally get. COVID-19 the impact sleepের উপর আমি জানি ডক্টর নিজাম particularly highlight করছেন obstructive sleep apnea and other sleep problems, but I feel যেহেতু আমাদের টাইমের restriction আছে, আমি মনে করি যে if we concentrate on insomnia beyond COVID-19, it is a phenomenally common disorder in our country, not only in our country, in the wider world. So I feel that if I highlight about insomnia, that will be a good thing. So that's what I'll be focusing on. So some of the key facts about insomnia. The prevalence of acute insomnia is between 7 to 9% across the globe, wherever we are. Prevalence of chronic insomnia is between 6 to 10% across the globe, wherever we are. So what is the context in terms of COVID-19? So there are not much research paper on this, but in terms of acute insomnia, there is a research paper, research done in France. They showed that overall prevalence of insomnia has been doubled in context of COVID-19. If I can remember, the overall prevalence in France was around 19.1 in that particular area. So what are the other comorbidity in terms of insomnia in other disorders? So people who suffer from depression, around 80 to 90% people have suffer from insomnia. People who suffer from anxiety disorder, there is around 30% who suffer from insomnia. Cancer patients, around 80 to 90% people suffer from insomnia. PTSD, all of them, around 100%, they suffer from insomnia. What is the key fact I also want to highlight? Around 40 to 45% people who suffer from insomnia globally, they try to lean on their maladaptive coping strategies initially to deal with their insomnia. In our in country like UK, more often people lean on alcohol to get the relief of the distress that people actually experience from insomnia. Now, categorically, I just brought this diagnostic criteria so that there is a clarity. আমি জানি আমার অনেক অডিয়েন্স আছেন যারা ডাক্তার এবং to have a pretty clear communication as a professional, I just brought this class sort of diagnostic classification. So we don't have any hesitation to actually diagnose insomnia. So these are the diagnostic criteria. The first component is that there would need to be a complete dissatisfaction with sleep, both in terms of quality or quantity or either of them. And this should cause significant clinical distress. And I'll talk about the clinically significant, what do I mean by clinically significant distress a bit later. And this complaint of dissatisfaction with sleep should at least be there for 3 nights per week over a period of 3 months. But that is a American diagnostic criteria. But if you look at the European ones, they say that there should be 3 nights of dissatisfaction of sleep over a period of 1 month. And the other criteria are, they need to have adequate opportunity for sleep. That should not be explained by any other sleep disorder. That should not be explained by any medication or substance misuse. And it should not be explained by any other mental or medical conditions. So those are the core diagnostic criteria for insomnia.
So what I mean by clinically significant distress or impairment of daily functioning. So the key features of clinically significant distress are being fatigued, experience daytime sleepiness, significant cognitive impairment. Cognitive impairment means a problem in terms of orientation, problem in terms of memory, problem in terms of attention and concentration. Those are the key components of our cognitive impairments. People will also have significant mood disturbance. There will be issue of behavioral problems. আমরা হয়তোবা কমনলি খুব ইজিলি দেখি, কিন্তু আমরা হয়তোবা কখনো নিজের দিকে খেয়াল করি না। আমরা ইজিলি সেটাকে অন্য কোনো কারণে ডিসপ্লেস করে দেয়। যখন মানুষের ঘুম ঠিক মতো হয় না, তখন মানুষ অনেক সময় রাগান্বিত হন, অনেক সময় তার টেম্পার লুজ করেন। This could all be because of underlying insomnia that they are suffering, and which cannot be ignored. And if you see that possibly those are the common reasons why you have behavioral problems. We also noticed significant decline in terms of our performance at our work. We see a significant decline of our adolescent, adult children, where their academic dysfunction is declining, and that could be because of insomnia. More importantly, the key aspect to remember is that our overall interpersonal functioning gets affected when our sleep is not right. It has got a significant impact on the caregiver and also the family functioning. And those are the last two important things that perhaps we need to be very careful in identifying in context of Bangladesh, because sometimes we just take things granted, we just ignore things because we are so enmeshed family values that we carry, and sometimes we ignore this. But this could all be because of the sleep difficulties or insomnia that we have. So what are the types of insomnia? Again, in a very simple way, I kept it simple, so it is generalizable to professionals and also to general publics, so who are actually well. So onset insomnia, difficulty in getting off to sleep; maintenance insomnia, waking repeatedly in the night; early morning insomnia, waking too early but not being able to go back to sleep. So those are pretty much a very simple classification of insomnia. But if you look at the duration and the classification based on duration, if the insomnia is less than 3 months, particularly in context of COVID-19, it may be more applicable that more often people who never had any sleep problem before, they are suffering from acute insomnia. But people, now perhaps also stepping into a chronic insomnia because we are suffering from this infection for over a period of 4 or 5 months now. So anything below 3 months, we would say acute insomnia. And if it's more than 3 months, that is chronic insomnia. So what are the causes of insomnia? Again, I'm looking at from psychological perspective. I will divide that into predisposing factor, precipitating factor, and perpetuating factor. So the predisposing factor are failure of sleep promoting mechanisms. I think I have spoken to the audience, I have spoken to the people who are watching today about the two systems who are interacting. One is the circadian rhythm, and another is the homeostatic mechanism. And anything that disrupts that, mostly if we can highlight that if we're actually spending more time at home, a lot of children, a lot of adolescents, they spend on their computers, they spend on their mobiles, they don't see the light, and that's where circadian rhythm cannot be activated. So that could be a lack of sleep promoting mechanisms. A lot of people actually use sort of electrical and electronic activities at night. That doesn't support the sleep promoting mechanism. And the B is the excessive activity of the arousal level. So the way it should work is the arousal pathway of the brain should be inactivated by sleep promoting mechanisms. And I can just give a core example. The more often, if we look at chronic insomnia, where people suffer from insomnia for a considerable period of time, and our modality of thinking is
that we would actually address their sleep, but the core component remains is that the individual feels anxious about going to sleep. So that is an arousal mode. When you feel anxious, your brain and your body overall gets into an arousal mode. So you feel quite tense, your muscle get quite stiff, and you breathe quite heavily. And that actually then submerges your sleep promoting mechanisms in the brain, and that doesn't allow you to sleep. So the more common myth that we see in chronic insomnia is that there is a problem or disruption in the brain circuit, or a problem in the two distinctive mechanism between circadian rhythm and the homeostatic mechanism. But the key factor remains the anxiety around going to sleep, or anxiety around experiencing the sufferings that the individual is suffering because of not having sleep. Some people actually describe that an insomnia could be a neurotic phenomenon. So that is something that we need to keep in our mind. Now, what is the precipitating factor? So these are the precipitating factors that are mostly contributing to a short-term insomnia. And we can bring the context of COVID-19 here. So if you look at from psychological perspective, we have already spoken about stress. We have spoken about bereavement and the process of bereavement. We have spoken about arousal. We have spoken about, we haven't spoken about, but I think Dr. Nizam has briefly touched it upon about the doctors who are actually involved in looking after our people. They are involved in doing on-calls, and of course noise and the children can also be a contributing or the precipitating factor. From psychiatric perspective, it's pretty well established. Depression and anxiety remains the key precipitating factor. From pharmacological perspective, beta blockers, antidepressant, non-prescribed like alcohol, caffeine, and stimulants also contribute to our short-term insomnia. And also from physical health perspective, pain, pregnancy, long-standing cardiorespiratory and urinary problems also contribute to short-term insomnia. The general things that contributes to short-term insomnia, also jet lag, shift work, and irregular routine. So what are the perpetuating factors? I think these are the factors that maintains the insomnia to continue or turn into from acute to chronic, or contribute for an individual to suffer for a considerable period of time. So these are poor sleep habits that have been established and allowed to continue. Excessive worrying about sleep. I think I briefly touched it upon about anxiety around sleep, and spending much time and effort trying to sleep. Those are the three common perpetuating factors for insomnia. So how do we actually diagnose insomnia? So these are the key things. Good sleep history. I think a good sleep physician should take a good sleep history. Detailed comorbidities, psychiatric diagnosis should be looked at. Substance abuse, smoking, and caffeine intake should be evaluated and pretty well documented. We need to have a pretty clear idea about the medications our patients are on. Family history, because there are a lot of sort of genetic link to sleep, work story, and also environmental issues. This is a very a slide that I put on, just keeping in mind about the doctors, possibly our junior colleagues, who will be stepping into their initial career. They will actually face a lot of patients in the remote level. গ্রামের অনেক মানুষের কাছে গিয়ে ঘুমের অসুবিধার কথা শুনবে, তাদের জন্য এই স্লাইডটা তৈরি করা ভেরি ক্যাটেগরিক্যাল। মানে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে তাদের ঘুমাতে যেতে অসুবিধা হয় কিনা, যদি ঘুমাতে যেতে অসুবিধা হয় তার কি ঘুমের মধ্যে অনেকবার জেগে উঠে কিনা, যদি জেগে উঠে তাহলে কি আবার ঘুমাতে যেতে পারে কিনা, আর যদি সে ঘুমাতে যেতে পারে তখন তার কোয়ালিটি অফ স্লিপটাকে সে কিভাবে ইভালুয়েট করে, এবং সে মর্নিং এ রিফ্রেশ ফিল করে কিনা, এবং তার ফ্রিকোয়েন্সিতে কেমন, এবং তার ডেইলি অ্যাক্টিভিটি কিভাবে এফেক্টেড হয়। These are the few questions that will certainly give a flavor in terms of insomnia. Diagnosing insomnia,
These are structured questionnaires that can be used free, but most important thing is the sleep diary, most essential thing. And I put it on the slide, and I'll talk about sleep diary. So these are the sleep diary, that where we talked about that, we should note down that how long, perhaps in minutes, we need to go to sleep, how long in minutes an individual was awake after initial sleep, how many times they were awake over the night, how long in minutes they actually spend time on the bed, how long in minutes individual actually slept in reality in context of the time they spend in the bed. So these are the physical instruments that we can use to diagnose insomnia or different types of insomnia. Actigraphy, which actually allows to look at the movements, particularly when we sleep. Polysomnography, this the standard sort of sleep test that we do in all sleep studies. Multiple sleep latency test, maintenance wakefulness test, and in complex cases, we also use overnight video recording. So what are the management of insomnia? Again, very simple, pharmacological and psychological. Before we talk about the pharmacological and psychological approach or the treatment of insomnia, we must actually acknowledge this, that these are the initial approach of managing insomnia. So we need to acknowledge the patient is in distress. We need to be able to make effort that we are treating the underlying causes. We need to be able to actually take the ownership to educate our patients that what are the possible trigger factors that can contribute to their sleep. The most important thing is that we need to reassure them that their sleep will improve. And their sleep will improve by them participating in the treatment, by establishing good sleep habits. So let's talk about the pharmacological treatment. Again, very simple. We commonly use in this country J drugs that you can actually talk about: Zopiclone, Zolpidem, Daliplone. Those are the common three. But there is a newer one called S-Zopiclone. There is also short-acting benzodiazepine that we use. We use lorazepam. We use temazepam. We use clonazepam. There are a lot of antidepressants which also help to sleep, especially trimipramine, amitriptyline, trazodone, mirtazapine. Those are pretty well-established antidepressants that helps to sleep. Melatonin also helps to sleep, especially people who are over age 55. And certainly that helps, especially artificial melatonin or melatonin agonists, even both combined together, they also help in terms of managing insomnia. Now, let's talk about the psychological approach. Good sleep habits. So we need to actually keep regular bedtimes and the rising times. Take daytime for exercise, not the evening time, because that will actually increase your arousal level. Again, when we spoke about the circadian rhythm and homeostatic mechanisms, as you can remember, the 11 o'clock হচ্ছে আমাদের maximum sort of effort circadian rhythm থেকেও আসে, homeostatic process থেকেও আসে যে আমরা ঘুমাতে যাব। কিন্তু আমরা যদি ইভিনিং এক্সারসাইজ করি তাহলে সেটা আমাদের অ্যারোজাল লেভেলটাকে বাড়ায় দিতে পারে এবং আমাদের ঘুমকে এফেক্ট করতে পারে। We need to ensure that we have got exposure to daylight, and we also need to actually reduce our daytime napping and establish a bedtime routine. Sleep hygiene also আমাকে বলতেই হবে যে আমাদের ক্যাফেইন ইনটেকের প্রতি খুবই কেয়ারফুল হতে হবে, স্পেশালি যাদের স্লিপ প্রবলেম আছে তাদের অ্যাডভাইস হবে হলো তারা যেন মিড ডে থেকে ক্যাফেইন না পান করে। I wrote about alcohol mostly in context of in this country. Certainly আমাদের স্মোকিং এর দিকে খেয়াল রাখতে হবে। We need to limit nicotine before evening, and we need to ensure যে আমাদের যে রুমে আমরা ঘুমাবো সেই রুম অন্ধকার
নিশ্চুপ এবং ঠান্ডা, যাতে আমাদের ঘুম ঠিক মতো আসে। Now, I want to talk about the behavioral techniques. These are the common things that perhaps we do, but we need to be very clear about this. One is stimulus control. So we need to actually avoid looking at the clock. So if you are repeatedly looking at the clock to get into sleep, that will take you into a more arousal mode. So we need to avoid that. In a very sort of graphic presentations. So the good stimulus control that we should be actually thinking of are in a bedroom is sex and sleep. But stimulus discontrol in a bedroom settings will be eating in a bed, breathing in a bed, or watching TV, working in bed, worrying about bed, and cleaning bedrooms. Those are the common sort of stimulus discontrol things that we tend to see in our day-to-day life. This is my honest request. I think this request should be applicable to myself, and I think it's applicable to everyone. Avoid electronics in the bedroom. In today's world, this remains an active trigger for us to have a sleep disturbance. What we need to remember, the arousal is equivalent to wakefulness. So I have given some sort of common sort of picture in our day-to-day life. We say that I cannot go to sleep, but at the same time, I worry about getting texts from my friends. I continue to watch and remain on Facebook, WhatsApp, Twitter account to know what is happening around the world. So that is something that we need to really look at. Also, staying awake in bed. So bed, we need to recognize that if we actually go to bed, if we feel sleep, stay there. If we don't feel sleep, we go to another room, and then we read a book, and once sleep comes, we come to bed. So bed is there, dedicated to have sleep. Another thing people who mostly have and erratic sleep pattern, the thing that helps is the sleep restrictions. So how you work out that you work out a plan on 7 days, এক সপ্তাহের মধ্যে একটা প্ল্যান করা সম্ভব, যে প্রতিদিন কি পরিমাণ ঘুম আমি ঘুমাচ্ছি তার একটা নোট ডাউন করতে হবে, তার একটা এভারেজ একটা টাইমিং আমাকে বের করতে হবে এক সপ্তাহে। আমি এখানে এক্সাম্পল দিচ্ছি যে ধরে নেন কেউ এক সপ্তাহে 35 ঘন্টা ঘুমাচ্ছে, তাকে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি তাহলে 5 ঘন্টা। So the mean sort of sleep time is 5 hours. So আমার ambition থাকবে হচ্ছে হলো যে আমি ওই 5 ঘন্টা যদি আমার এভারেজ ঘুমের টাইম হয়, that allowed me to work. So we should actually set out the target, what time we need to actually wake up in the morning and go back to the 5 hours and set the target for us to go into sleep at that time. So create the average time that you sleep in a week, set out the target that you want to wake up in the morning, and work it out in a manner so that you go to sleep and you should sleep therefore on your average time. If we can establish that, the sleep restrictions, initial days you may have difficulties, but once you establish that, then you can increase and lengthen your sleep time. The next step is the relaxation training. First, we need to know how to be relaxed. This is a process that can be done with CD, that can be done with a therapist. I think in this sort of sessions, Professor Juno, Madam, has demonstrated some relaxation techniques. I think people who really struggles with sleep is absolutely paramount that they learn these relaxation techniques. The idea is that initially you do with the therapist or with CD or with a tape, whichever is accessible to you, and then you need to actually reach to the stage where you develop the skills that you can trigger to automatically go into a relaxed mode without any sort of help from the therapist or from any CD. Now I want to talk about the cognitive techniques.
the techniques that we should actually work out in our brain to regulate our thoughts. So the first step is the cognitive control. So we tend to work during the day. So we have got a set of time to work during the day. But what we need to do is that when we are back to bed and we are actually trying to actually react to our circadian process or homeostatic process, and we are preparing ourselves to sleep, we need to work out at least, or we need to keep aside at least 30 minutes of our time, especially in the evening. And if we aim to go to sleep around 11 o'clock, around 7 o'clock, you spend around 30 minutes time identifying what we have done physically and emotionally on that day. We can actually also do a to-do list, what needs to be done tomorrow. And then we can write it down on a notebook and then close the notebook. So you have written down your overall work schedule for the day, and you also actually wrote down what needs to be done next day, and close the book. And we need to remind ourselves that, you have dealt with whatever thing that needs to be done, and then put your mind at rest and prepare yourself for sleep. So that gives a clear signal to your brain that you have an organized, structured, completed plan for today and also for tomorrow. The idea is to cut down your anticipatory anxiety about future, and so reduce your arousal level. Again, talking about that neurotic component. If you have, if new thought comes, then you put it aside. And the next thing is the thought control. So you can actually use some exercise to repeat same word in your head and lift it. Counting backwards sometimes helps. That also helps to reduce your arousal level. The most interesting is the paradoxical intention. So it is an intention to remain awake. So you're giving a notion to yourself that you would remain awake rather than focusing on sleep. As Dr. Nizam has said, that you need to allow yourself to sleep so the sleep can overtake you rather than you making an effort to get into sleep. In summary, this is a sort of a diagrammatic presentation of how insomnia should be dealt with. In terms of chronic insomnia, cognitive behavioral therapy in insomnia, CBTI, is more helpful than medication. Remember, for management of insomnia, the most important factor is to manage the anxiety about the experience and the consequence of poor sleep, particularly when it's prevailing medium to long term. Thank you. স্যার, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি একটা প্রশ্ন দিয়ে আপনার কাছে শুরু করতে চাই। আমাদের একজন ডাক্তার একটা প্রশ্ন করেছেন, স্যার এই প্রশ্নের উত্তরটি আমরা আপনার কাছ থেকে শুনবো। প্রশ্নটি হচ্ছে করেছেন ডক্টর অসীম রেজা। উনি বলছেন যে আমার রুমমেট ডাক্তার অনিক চন্দ্র বর্তমানে মারাত্মক কোভিডে আক্রান্ত হয়ে 1.5 মাস ধরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। সে প্রায় 2 সপ্তাহ আইসিইউতে ভর্তি ছিল। প্রায় 40 থেকে 60 লিটার মিনিট অক্সিজেন করে পেত। বর্তমানে 20 মিলি করে অক্সিজেন পাচ্ছে। নড়াচড়া করলেই তার শ্বাসকষ্ট হচ্ছে। সিটি চেস্টে তার প্রায় 95% লাং প্যারেনকাইমা ইনভলভ। তার প্রি এক্সিস্টিং ব্রঙ্কিয়াল এজমা এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। তার রেসপিরেটরি রিহ্যাবিলিটেশন কিভাবে করা যাবে? শ্রদ্ধেয় প্রফেসর মোশাররফ স্যার, আপনার কাছে এই প্রশ্নটি দিয়ে আমি আপনার বক্তব্যটি শুনতে চাচ্ছি। স্যার, আপনি কি আছেন? মোশাররফকে আনমিউট করেন, আনমিউট। মোশাররফকে মিউটেড দেখা যাচ্ছে। স্যার, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন? স্যার, কি আমাকে প্রশ্ন করা হয়েছে?
জি স্যার, আমি একটা Okay. প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম স্যার, প্রশ্নটা আমি আবার পড়ছি। Sorry. I was না স্যার, actually. অসুবিধা নেই স্যার, আমি প্রশ্নটি আবার Please. পড়ছি। ডক্টর অসীম লিখেছেন, আমার রুমমেট ডাক্তার অনিক চন্দ্র বর্তমানে মারাত্মক কোভিডে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ভর্তি। সে আইসিইউতে ছিল, বর্তমানে 20 মিলি করে অক্সিজেন পাচ্ছে। সিটি চেস্টে তারপরে 95% লাং প্যারেনকাইমা ইনভলভ ছিল এবং তার অতীতে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছিল। তার ওজন 80 কেজি। এখন পরবর্তীতে রেসপিরেটরি রিহ্যাবিলিটেশন উনি কিভাবে করতে পারবেন, এটাই জানতে চাচ্ছেন। ওর টোটাল ডিজিজের ডিউরেশন কতদিন? অনসেট অফ ইলনেস হাউ লং হি স্যার হচ্ছে has been suffering? 1.5 মাস। আচ্ছা, 1.5 মাস, it's quite a long time. Okay, so I don't know his recent HRCT টা দেখলে এবং আমি যদি ওর লাং ফাংশনটা দেখতে পারতাম আরো ভালো হতো। তো এখন অলরেডি ওর এই হিলিং প্রসেস চলছে। Maybe that he is having some fibrosis or a resolution of his opacities in the lung. And if we can check the secondary infections, which he will be very prone, maybe, then I hope he will recover. But right now, I don't think that he has too much exercise or rehabilitation program to be involved in right now. আমাদের দেশে অ্যাকচুয়ালি ওরকম কোনো স্ট্রাকচার্ড এই রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম নাই। আমি আমার রেসপিরেটরি পেশেন্ট, বিশেষ করে সিপিডি এবং অন্যান্য রেসপিরেটরি ইলনেসের পেশেন্টকে যেটা বলে থাকি সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আপনি এই শ্বাসকষ্টের জন্য বসে থাকবেন না। দ্যাট ইজ মাই ফার্স্ট অ্যাডভাইস টু মাই পেশেন্ট। ইউ ওয়াক। আপনি যদি দূরে যেতে না পারেন, ঘরের মধ্যে ওয়াক করেন, হাঁটেন। যদি আপনি নিজে হাঁটতে না পারেন, ইউ টেক অ্যাসিস্ট্যান্ট অর টেক অ্যাসিস্ট অফ স্টিক, দেয়াল ধরে ধরে হাঁটেন, তাও ইউ মুভ। এটা হচ্ছে আমার প্রথম একটা থাকে, অ্যাডভাইস থাকে। সেকেন্ড থাকে, ইউ ডু সাম ব্রিদিং এক্সারসাইজ। যদি আপনার কোনো secretions হয়, আমি জানি না whether you have any secretions, as you are already a case of asthma, I prefer that you go for ACBT, active cycle breathing technique. This is a wonderful exercise for lung to clear secretions and to clear the airway. এবং আরেকটি জিনিস আমি সব সময় বলি যে you never become hypoxemic. সে আপনি ওয়াশরুমে গেলেন, যদি দেখেন আপনি হাইপক্সিমিক হয়ে যাচ্ছেন, you carry your oxygen cylinder, portable cylinder, so that you can maintain your oxygen level near normal or normal, that is SpO2 95%. If it is not, then work of breathing will increase and you will have more dyspnea and it will have more injury to your lung and your body. You will be more fatigued. So these are the things he has to do. What he needs some oxygen cylinder, I think, in the bedside, which is portable. If he does his activities in the washroom by himself, he should carry this oxygen cylinder if possible, or he can take an oxygen concentrator for this ambulatory oxygen therapy. And secondly, as he has mentioned that he is also a case of sleep apnea, we discussed this sleep apnea. I don't know what is the status of his sleep apnea. Has he already developed type 2 failure? I don't know what is the carbon dioxide level right now, what he should check. If he has hypercapnia, he should use the BiPAP as well at the same time. So he will have oxygen therapy and BiPAP side by side and very minimal physical exertion. So that's what I will do for him right now. Yes, sir. And progressively, I think his movement. Thank you very much.
জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমি এই পর্যায়ে আমাদের আরেকজন প্যানেলিস্ট শ্রদ্ধেয় সৈয়দ আতিকুল হক স্যারের কাছে আসতে চাইবো। স্যার, আজকে আমাদের যে টপিকটি আছে যে করোনায় আমাদের যে অনিদ্রাজনিত সমস্যা হচ্ছে এবং এর প্রভাব, এ সম্পর্কে স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। অনেক ধন্যবাদ। আমি বলবো যে এটা আমাদের দ্বিতীয় বক্তা ডক্টর নিজামুদ্দিন খুব সুন্দরভাবে বলেছেন। তবুও আমি জাস্ট কিছু জিনিস আমার রিপিট করা হবে। করোনাতে যে নিদ্রার সমস্যা হচ্ছে সেটা কেন হচ্ছে এটা আমাদের প্রথমে তাকাতে হবে। সেটার অবশ্যই কিছু কারণ হচ্ছে সাইকোলজিক্যাল, যেমন এই সময় আমরা অ্যাংজাইটি বা স্ট্রেসে ভুগছি, ডিপ্রেশনেও ভুগছি, কখনো কখনো আপনজনদের মৃত্যু আমাদের মধ্যে এক ধরনের বিরিভমেন্ট রেসপন্সের উদ্রেক করে দেয়। এই ধরনের সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো কাজ করে এবং ওগুলো আমাদের ঘুমের সমস্যা ঘটায়। এছাড়া আমাদের বিহেভিয়ারাল কিছু পরিবর্তনও হচ্ছে, যেমন আমাদের শারীরিক পরিশ্রম অনেক কমে গেছে। আমরা যখন বাসা থেকে রেগুলার বের হতাম তখন যেই পরিমাণ হাঁটতাম এখন তার চেয়ে অনেক কম হাঁটি। আমাদের দুপুরবেলায় যেহেতু বের হচ্ছি না, কাজে আমরা দুপুরে ঘুমাচ্ছি, যারা আগে ঘুমাতাম না সেই ঘুমটা আগের চেয়ে লম্বা হচ্ছে। রাত্রে আমরা বেশ গভীর রাত পর্যন্ত টক শো দেখছি কিংবা মোবাইল বা ফেসবুকে আমরা মন্তব্য করছি, পড়ছি, উত্তর দিচ্ছি। তা এখানকার মোবাইল বা টিভির ফ্লিকারিং লাইট, ডক্টর নিজামুদ্দিন তো তার এগুলোর সাইকোলজিক্যাল ইফেক্টটা বলেছেন, কিন্তু ফ্লিকারিং লাইটটাও কিন্তু অ্যারাউজালটাকে অ্যাক্টিভেট করে দেয়। এবং এই কারণে আমাদের এখন যেগুলো দরকার করোনাকালে, যারা করোনায় আক্রান্ত তাদের জন্য বলছি না, যারা করোনাকালে অনিদ্রা আক্রান্ত হচ্ছেন তাদের প্রত্যেকেরই কিছু শারীরিকভাবে ব্যায়াম করা দরকার। ডক্টর নিজাম পরিষ্কারভাবে বলেছেন যে শয্যাটাকে ব্যবহার করতে হবে শুধুমাত্র ঘুমের জন্য। জাস্ট আমার সময় আছে, কাজ নাই, সেজন্য বিছানায় কিছুক্ষণ শুয়ে কাটালাম, এটা আসলে একটু পরিহার করতে হবে। দিনের বেলা দিবানিদ্রাটা যতখানি সম্ভব কমাতে হবে। আর রাত্রিবেলায় শোয়ার আগে 2 ঘন্টা যেগুলো আমাদের ব্রেনকে স্টিমুলেট করে বা ডিপ্রেস করে, যেমন যেই বিষয়গুলোতে ঝগড়ার উদ্রেক হয়, যেগুলোতে ইমোশনাল উদ্রেক হয়, সেই বিষয়গুলো টিভি বা আবেগ তাড়িত করে এই ধরনের সিরিয়াল এগুলো দেখা, ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করা, এগুলো আমাদের মোবাইলটা বলা হয় যে শোয়ার আগে মোবাইল এবং টিভিটা আমাদের অ্যাভয়েড করা উচিত। এখন এই তো মোটামুটি আমি বলবো এগুলো যথেষ্ট হবে। এখন ব্যায়াম সম্পর্কে একটা কথা আমি বলবো, যেটা ডক্টর নিজাম বলেছেন। ডক্টর নিজাম যেটা বলেছেন সেটাই আসলে আমাদের দীর্ঘদিনের একটা প্রচলিত ধারণা, কিন্তু আসলে আমি কিছুদিন আগে পেয়েছিলাম সুইজারল্যান্ডের একটা অত্যন্ত ভালো গবেষণার ফল, যেটা একটা বিশাল স্যাম্পল সাইজ নিয়ে করা হয়েছিল এবং ওয়েল কন্ট্রোল একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। তাতে দেখা গিয়েছিল যে ব্যায়াম করার জন্য ঘুম আনার জন্য ব্যায়াম করার সবচেয়ে ভালো সময় হচ্ছে শুতে যাওয়ার 1.5 ঘন্টা আগে রিগোরাস ফিজিক্যাল এক্সারসাইজ, কিন্তু শেষ করতে হবে অবশ্যই শুতে যাওয়ার 1.5 ঘন্টা আগে। এমনটা যদি কেউ 2.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে থেকে ব্যায়াম শুরু করেন এবং আধা ঘন্টা ব্যায়াম করেন, বলা হচ্ছে সেই গবেষণায় দেখা গেছে যে তার ঘুমের উপর নানান রকম পজিটিভ প্রভাব ফেলে। এছাড়াও আমাদের মধ্যে কতগুলো বিষয় আছে, যেমন আমাদের কখনো কখনো কেউ কিন্তু ঘুমের ওষুধ খেয়ে ফেলেন নিজে নিজে, বিশেষত বেনজোডায়াজেপিনস। এবং আমি জানি যে যারা সাইকিয়াট্রিতে পড়ালেখা করেছেন তারা সবাই জানেন যে বেনজোডায়াজেপিন গুলো তাৎক্ষণিকভাবে ঘুম বাড়ালেও লং টার্মে কিন্তু তারা ঘুম কমিয়ে দেয়, অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও। কাজেই ডাক্তারদের আমি বলবো সাইকিয়াট্রিস্টের পরামর্শ ছাড়া নিজের সাইকিয়াট্রিক ব্যাকগ্রাউন্ড সাইকিয়াট্রিক কোনো ডিসঅর্ডার আছে কিনা সেটা না বুঝে নিজ উদ্যোগে বেনজোডায়াজেপিন গ্রুপের ওষুধ খাওয়াটাও আমার মনে হয় পরিহার করাটা খুব বেশি দরকার। এটা আমি বলবো, আমি রিউমাটোলজিতে শিফট করার আগে তো মেডিসিনের প্র্যাকটিস করতাম, তখন প্রিভ্যালেন্স মাপার একটা পদ্ধতি একসময় পেয়েছিলাম যে অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিসের প্রাদুর্ভাবটা গোটা পৃথিবী জুড়ে কনস্ট্যান্ট। কাজে তার সাথে যদি আমি হিসাব করি তাহলে আমি একটা দেশে অন্যান্য রোগের প্রাদুর্ভাবও মাপতে পারবো। তা আমি সেইভাবে আমার কাছে অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিসের রোগীও কিছু কিছু আসতো, আবার বেনজোডায়াজেপিন ডিপেন্ডেন্সির রোগী পেতাম। আমি ওই ফর্মুলা দিয়ে হিসাব করে তখন পেয়েছিলাম, এটা mid-90s বা লেট 90s-এ, বাংলাদেশে বেনজোডায়াজেপিন ডিপেন্ডেন্ট মানুষের সংখ্যা সম্ভবত 35 লক্ষ হবে। আমি জানি না সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের উদ্যোগে এটার উপর আরো ভালো গবেষণা পরিচালনা করা হয়েছে কিনা, এটা আমার হিসেবে অন্তত 35 লাখ। এবং এই ওষুধগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা যে সমস্ত ওষুধ খাচ্ছি
সেগুলোর মধ্যে কোনোটা ঘুমকে নষ্ট করে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এখানে ডক্টর নিজামুদ্দিন আমাদেরকে উদাহরণ দিয়েছেন, বিটা অ্যাগনিস্টের কথা বোধহয় বলেছেন। এছাড়াও ডায়োরেটিক্স, মন্টিলুকাস্ট, স্ট্যাটিনস এরাও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটায়। কাজেই আমাদের এগুলো যদি সম্ভব হয় এগুলো রাতের থেকে আমরা সকালে শিফট করে যদি নিয়ে আসি, তাতেও কিন্তু এই ধরনের বেশ কত মানে আমাদের একটা মাল্টিফ্যাক্টরিয়াল ইন্টারভেনশন লাগবে। এবং আমি যেগুলি বললাম তার সবই কিন্তু ডুয়েবল, এগুলি সবই করা সম্ভব। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি কিছু প্রশ্ন নিয়ে নিতে চাই। প্রথমে শ্রদ্ধেয় আতিক স্যার, আপনার কাছে আমি প্রশ্নটা করব। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে কোভিড-19 আক্রান্ত কোনো রোগীর ক্ষেত্রে যে সিডেটিভ এবং মেলাটোনিন বা যে কোনো ধরনের ঘুমের ওষুধ ইনসোমনিয়ার ক্ষেত্রে কতদিন প্রেসক্রাইব করা যাবে, কতদিন ধরে সে খেতে পারবে, এরকম একটি প্রশ্ন এসেছে। প্রথম কথা হচ্ছে সিডেটিভ গুলো, সিডেটিভ বলতে আমাদের দেশে বলা হয় মেইনলি বেনজোডায়াজেপিনস। আর 2 নম্বর আরেকটা ওষুধ খুব বেশি প্রচলিত, যদিও সেটা পৃথিবীর সভ্য দেশগুলিতে নিষিদ্ধ করা হয়ে গেছে, সেটা হচ্ছে ওই মেলিট্রাসিন প্লাস ফ্লুপেনথিক্সেল কম্বিনেশন। এটা কিন্তু ইউরোপের দেশগুলিতে এখন নাই, কমপ্লিটলি ব্যান। আমাদের দেশে পাওয়া যাচ্ছে এখনো এবং এটা বহুল ব্যবহার করা হচ্ছে। এগুলোর ব্যাপারে আমি মেডিসিন, আমি যা কিছু বলছি সবই মেডিসিন বিশেষজ্ঞের পার্সপেক্টিভ থেকে। আমার আসলে সাইকিয়াট্রিস্টের পার্সপেক্টিভ থেকে আমার এগুলো সম্পর্কে অত পড়ালেখা নাই। মেডিসিন বিশেষজ্ঞ আমাদের হ্যারিসনের বইয়ে যেটা লেখা আছে যে বেনজোডায়াজেপিন গুলো একটানা 7 থেকে 10 দিনের বেশি ব্যবহার করা উচিত না। যদি কাউকে 7 থেকে 10 দিনের বেশি দিতে হয় তাহলে তারপরে 2 থেকে 3 দিন গ্যাপ দিয়ে আবার 7 থেকে 10 দিন এভাবে দেওয়া যাবে। কিন্তু এগুলো কোনোগুলোই একটানা 1 মাসের বেশি ব্যবহার করা উচিত না, আনলেস দ্য পেশেন্ট হ্যাজ বিন ইভ্যালুয়েটেড ক্রিটিক্যালি বাই এ সাইকিয়াট্রিস্ট। ভালো সাইকিয়াট্রিস্টের হাতে এক চমৎকার ছাড়া। কাজে আমি বলবো যে এগুলো আমি একটু আগেই বলেছি যে এরা কিন্তু লং টার্মে ঘুম কমিয়ে দেয়। কাজেই আমি বলবো যেগুলো ডক্টর নিজাম অলরেডি বলেছেন তার সাথে, হ্যাঁ ডক্টর আশরাফ বলেছেন, আর আমিও কি কয়েকটা পয়েন্ট যোগ করেছি যে আমাদের বিহেভিয়ারাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এগুলোকে কন্ট্রোল করে নিয়মিত ব্যায়াম করে। অবশ্য কোভিডে আক্রান্ত যারা তাদের পক্ষে সেটা সম্ভব না, তাদের জন্য 7 দিন বা 10 দিন পর্যন্ত বেনজোডায়াজেপিন দেওয়া সম্ভব অ্যাজ পারমিটেড ইন দ্য লিটারেচার, 7 থেকে 10 দিন। থ্যাংক ইউ স্যার। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। এই পর্যায়ে আমি প্রফেসর মোশাররফ হোসেন স্যারের কাছে একটু জানতে চাইবো। স্যার, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ঘুমের মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসছে বা ঘুমের মধ্যে শ্বাস আটকে আসছে এবং পরিপূর্ণ ঘুম থেকে ওঠার পরও দেখা যাচ্ছে রোগী খুব ক্লান্ত ফিল করছে। এই ব্যাপারটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতেন যে ঘুমের মাঝে কেন দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ, থ্যাংক ইউ সুমাইয়া। প্রথমে আমি বলবো যে আমি জানি না, প্রথম I want to take the privilege of this question, and এই সুযোগে I will congratulate our speaker, Dr. Nizam, who has very brilliant and elaborate said in his lecture the pathogenesis of OSA, কেন হয়, কি হয়, আমি এগুলো নিয়ে বলতে চাই। এবং আমি এ পর্যন্ত যতটুক লেখাপড়া করেছি আগে বা আজকে এই ইয়ের জন্য, ওয়েবিনারের জন্য, সেখানে আমি কোথাও দেখিনি যে ওএসএতে করোনার আক্রমণ হওয়ার সম্ভাবনা বাড়ে, অথবা কারো যদি ওএসএ থাকে তাহলে তার করোনায় জটিলতা হওয়ার সম্ভাবনা বাড়ে। আমার মনে হয় ওএসএ ইজ এ not a topic for this corona pandemic, if you agree. আর বরং this corona pandemic actually needs more discussion, which is discussed by our Professor Atik sir and also Dr. Ashraf, the insomnia and also the rhythm disorder, circadian rhythm disorder. These are the, I think, two things. এখন যত এই ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ স্লিপ ডিসঅর্ডার নিয়ে যে কথাগুলো আছে, প্রায় 60টা রোগ আছে, তার মধ্যে 7টা হচ্ছে মেজর ক্যাটাগরি, এবং প্রথমেই কিন্তু ইনসমনিয়া।
আর 3 বা 4 নম্বরে বোধহয় সার্কাডিয়ান রিদম ডিসঅর্ডার। এখন এই আমি যদি বাংলাদেশের মানুষ ধরে নিই 18 কোটি, তাহলে এ পর্যন্ত সরকারি হিসাবে আক্রান্ত হয়েছে 2 লাখ, আর এই 19,98,00,000 এই দুটো, তাহলে একটা হচ্ছে করোনা আক্রান্ত আর বাকিরা হচ্ছে করোনা ভয়ে আক্রান্ত। যেমন আমি আক্রান্ত হই, কিন্তু আমি সারাক্ষণ করোনা ভীতিতে আক্রান্ত। এই সমস্যা আমাদের স্লিপ ডিসঅর্ডারস কে কন্ট্রোল করে। এন্ড ইউ নো দ্য লকডাউন বলুন অথবা এই যে সাধারণ ছুটি বলুন, যাই বলুন, এই যে আমরা ঘরের মধ্যে আটকে আছি, দিস ইনক্রিজিং দ্য ইনফ্লুয়েন্স অফ জাইটগেবার্স দ্য সার্কাডিয়ান টাইম। এই দিনের শেষে ঘুমিয়ে যাব, এটি হচ্ছে দেহ ঘড়ি। এই আমাদের দেহ হচ্ছে একটি দেহ ঘড়ি, বায়োলজিক্যাল ক্লক। আমাদের প্রতি মিনিটে হৃদস্পন্দন হচ্ছে 70 থেকে 80 বার। প্রতিবার আমরা নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি প্রতি মিনিটে 12 থেকে 18 বার। আমরা দিনের শেষে ঘুমিয়ে যাই। এগুলো হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। যতদিন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে ততদিন আমরা দিনে জেগে থাকবো, রাতে কাজ করব। কিন্তু এখন যেই আমাদের পৃথিবী, এখন যেই আমাদের দিন, সেটি হচ্ছে একেবারেই, যা আমাদের লাইফস্টাইলকে একেবারে ডিসরাপ্ট করেছে। আমাদের ডিপ্রেশন বলুন, ওয়ারি বলুন, সবকিছু বাড়িয়ে দিয়েছে। আমাদের এখন কাজ হবে এই জাইটগেবার্স, এই প্ররোচনাকে কিভাবে আমরা সার্কাডিয়ান রিদমের কাছাকাছি আনি। আমরা এই যে ঘরে আটকে আছি, আমরা দিনের আলো পাচ্ছি না। আপনি যদি দিনের আলো না পান, রাতে আপনার ভালো ঘুম হবে। তাহলে আপনার সব সময় চেষ্টা করতে হবে আপনি কি করে একটু দিনের আলো দেখবেন। আপনি জানলা দিয়ে চেষ্টা করুন দিনের আলো দেখুন, আপনি ছাদে যান চেষ্টা করুন দিনের আলো দেখুন। আপনি আপনার এই ঘরের মধ্যে আটকে থাকাটাকে স্ক্রিনের মধ্যে ব্যয় করবেন না বেশি। ইউ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অন স্ক্রিন টাইম, মোবাইল এগুলোর মধ্যে করবেন। এই স্ক্রিন টাইমকেও আপনি কমিয়ে আনবেন। স্ক্রিন টাইমের যে ব্লু লাইট, that blue light reduces the melatonin secretion in CNN. That reduces your sleep. এই যে আমরা বলছি, এই যে আমার আতিক স্যার খুব সুন্দর করে, আমাদের আশরাফ অত্যন্ত চমৎকার করে বলতেন যে আমাদের ঘুম হচ্ছে স্লিপ, এবং আরেকটি আছে সেটি হচ্ছে ফর প্রাইভেট লাইফ, বাট we have to maintain the social distancing. We understand how much disrupted our life. এবং at the end of the day, these bad quality of sleep actually disrupting our immune system. এবং আমি বলবো এই মুহূর্তে স্লিপ ডিসঅর্ডারের যদি একটি ক্যাটাগরিও আমাদেরকে খুব বেশি খারাপ করে থাকে, সেটি হচ্ছে ইনসমনিয়া, যেটি আমাদেরকে অনেক ভালনারেবল করে দিচ্ছে ফর ইয়ে। তা আমি এই ইয়ের সঙ্গে আমাদের এবং আমাদের আতিক স্যারের সঙ্গে একটু যোগ করতে চাই। যেমন এখন 2 ধরনের মানুষই কিন্তু স্লিপ ডিসঅর্ডার হচ্ছে, যে যারা এই আগে থেকে ইনসমনিয়া বা অন্য স্লিপ ডিসঅর্ডারে ভুগছে, তারা তাদের চিকিৎসা নিচ্ছে, সেগুলো অনেক বেড়ে গেছে, সেটা আমি বাদ দিই। Being a physician, when I see a case of corona or COVID-19, যদি পুরো মেডিকেল ভাষায় বলি, এই রোগীগুলো যে স্লিপের সমস্যায় ভুগছে, ইউ ক্যানট ইমাজিন হাউ মাচ এক্সটেন্ড দ্য প্রবলেম ইজ। এবং কিছু কিছু প্রবলেম আমার মনে হয় এই ইনসমনিয়ার এই ক্যাটাগরিগুলোর মধ্যেও বোধহয় ফিট করবে। দে বিকাম ইরিটেবল, এবং এর মধ্যে একটা ঔষধের ইফেক্টও আমি বুঝে ফেলবো না। আপনি জানেন আমাদের দেশে এখন করোনা চিকিৎসা করে কিন্তু শুধু চিকিৎসকরা না, একেবারে স্টার্টিং ফ্রম বাসার কাজের বুয়া থেকে শুরু করে একেবারে চিফ অফ দ্য স্টেট, এভরি বডি স্ক্রিনিং এ করোনা পেশেন্ট। 3টা এরা গেছে, হাইড্রক্সিক্লোরোকুইন, এজিথ্রোমাইসিন, দেন আইভারমেকটিন, দেন নাও দ্য এরা ইজ ফেভিপিরাভির। এভরি ড্রাগ is disturbed sleep. And favipiravir, you don't know how much disturbs a good quality sleep. These causes neuropsychiatric manifestation,
I don't know যে আশরাফ এনকাউন্টার করেছে। I got few cases যে ওরা থেরাপি যেই দিয়েছে বা যেভাবেই খেয়েছে, খেয়ে they feel severe headache, they become insomnia, they become irritable. এই পেশেন্ট গুলোকে ট্রিট করার জন্য আমি এই যে স্যার বললেন যে হ্যাঁ, I use another drug for this case, considering that vast majority of patients are having depression. I use QTP, and I think low dose QTP যেহেতু এটা আমাদের ওই আমি যখনই কোনো রোগীকে বেনজোডাইজিপিন দেই, আমার কেন জানি মনে হয় এই বেনজোডাইজিপিনটা ওর রেসপিরেটরি সেন্টারকে আরো আমাকে হয়তো আরো বেকায়দায় ফেলে, ওর অক্সিজেন ডিমান্ডটা আরো হয়তো বাড়িয়ে দিই। সো আমার আসলে সেই সব ক্ষেত্রে I have some belief or trust of this QTP. আমি খুব লো ডোজে QTP দিয়ে দেখলাম যে আমার মনে হয় যে বেনজোডাইজিপিনের চেয়ে QTP গুলা বোধহয় একটু বেটার কাজ করে। And at the end of go for sleep apnea. যারাই স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন ওয়েসে, আমি বলবো তারা তাদের এই চিকিৎসাটা নিচ্ছেন, আপনি সেই চিকিৎসাটা কন্টিনিউ। কেউ যদি বাইপ্যাপ ইউজার হন, ইউ ইউজ বাইপ্যাপ স্ট্রিক্টলি, ফেলা করবেন না। এবং এত চমৎকার ভাবে স্লিপ হাইজিন অ্যান্ড কগনিটিভ থেরাপি আমাদের শিখিয়েছে আশরাফ। It was wonderful. You try to practice it, all these things, and have a nice sleep and make your immune system strong and fight against corona. It's fully formed. ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দর একটি বক্তব্যের জন্য। আমি একটা ছোট্ট প্রশ্ন আসলে করতে চাচ্ছি ডক্টর আশরাফুল বারী স্যারকে। স্যার, আসলে একটা প্রচলিত ধারণা আছে যে এখন করোনার সময় যেটা হয়ে যাচ্ছে যে আমাদের ঘুমের ওষুধগুলো যথেচ্ছ ব্যবহার হচ্ছে। তো আমি আপনার কাছে একটু এটাই জিজ্ঞেস করব যে কেউ যদি ঘুমের ওষুধগুলো যথেচ্ছ ব্যবহার করে তাহলে তার মেজর কি ক্ষতিকর প্রভাব তার উপর পড়তে পারে, এবং সেই সাথে এটাও জানতে চাইবো যে অনেকেই মনে করে যে ঘুমের ওষুধ খেলেই একটা নির্ভরতা তৈরি হবে এবং পরে আর ঘুমের ওষুধ ছাড়া আমি ঘুমাতেই পারবো না, এটা কতটুকু সত্য? এটা যদি স্যার একটু খুব সংক্ষেপে আমাদেরকে বলেন। Sure. আমি হয়তো একটু সময় বেশি দিয়েছি, আমি সময় সংক্ষেপে বলবো। No, sir, it's okay. ইনশাআল্লাহ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট লেট মি ক্লিয়ার দিস ফ্যাকচুয়াল ইনফরমেশন ইন টার্মস অফ ট্রিটিং ইনসোমনিয়া। The treating insomnia, the most safest drug হচ্ছে হলো benzodiazepine এবং jet drugs or dopiclone. The way they function is they function on the GABA A receptor of the brain, and the main important thing for any doctor to remember is the beauty of these two medications are that they don't directly act on GABA A. They act on the GABA A receptor on the alpha unit. The GABA A receptor has a number of subtypes. They work on the alpha A unit, and that creates the safety margin in compared to other medications that you perhaps use in terms of regulating medication. So in terms of managing insomnia, our recommendation থাকবে হচ্ছে হলো যে either ডোপিক্লোন, জলপিডেম ও জালিক্লোন ইউজ করার জন্য। যদি কেউ কাজে যেতে চায় যে এবং কাজে গিয়ে কোনো হ্যাংওভার না থাকতে চায়, জালিক্লোন ইজ দ্য বেস্ট। In terms of choosing between benzodiazepine and jet drugs, you need to always look at the onset of the actions and the half-life. Jaliplon has got a very sort of quick sort of action. It will take you directly to non-REM sleep, and its half-life is between 3 to 6 hours. So chances of you having a hangover in the morning is much less. And moreover, because of the short half-life between 3 to 6 hours, you can take it on and off. So you can take it whenever you need it. But যেটা আতিকুল হক স্যার বললেন যে it should not be taken more than for 7 to 10 days. If you actually seeing that you are taking and sort of benzodiazepine or jet drugs continuously for a period of 2 weeks, then you need to be actually thinking of whether you will have the symptoms of dependence that includes tolerance, withdrawal, and dependence. এবং সেই ক্ষেত্রে উইথড্রল প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মেডিকেশনগুলো যখন ক্রনিক ভাবে নিতে থাকে তখন তার রিবাউন্ড ইনসোমনিয়া হওয়ার চান্সটা অনেক সিগনিফিকেন্টলি হাই। সো উই নিড টু অ্যাকচুয়ালি ডিল দ্যাট ইস্যু ইন এ ভেরি কেয়ারফুল ম্যানার।
So again, be clear, if somebody is taking benzodiazepine or DAID drugs for more than 3 weeks, they should have a structured withdrawal process. And how you do that? You try to reduce it 1/8 of the medication that you are taking in every 2 to 3 weeks. So if you are taking, let's say, 7.5 milligrams of dopiclone, you divide it 1/8 and try to take it at least 3 weeks. So in that particular say, you may ask how I'm going to actually make that 1/8. So you calculate the time. So you may take the medication 6 days and then you off. You create the intervals. So you create the intervals so that you can gradually wean off the medication. So that will be the process that we should follow. Going back to Mosharraf Hussain, quetiapine, use of antipsychotics and also antidepressants in terms of medications. So again, the mechanism is that you are actually using the dopamine, which is an arousal level. So the quetiapine is a dopamine antagonist. So it actually helping to dampening the effect of the dopamine, your arousal level. But low dose, especially in elderly people who have got neurological disorders, you can use. I think that is something that you can consider. But for insomnia, I wouldn't. I would agree that in our common day-to-day practice, we are using a lot more psychotropic medication. We are exposing the brain to those psychotropic medication unnecessarily. We don't need to. So that will be my advice. থ্যাংক ইউ স্যার। আমি এ পর্যায়ে ডক্টর এ কে এম নিজামউদ্দিন স্যারকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে স্লিপ ক্লিনিক গুলোতে স্লিপ শর্টেনিং টেকনিকটা কিভাবে কাজে আসে? এই প্রশ্নটা করেছেন আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর শামসুল হাসান মাকসুদ স্যার। ওকে, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আসলে স্লিপ শর্টেনিং যেটা হচ্ছে যে আমি আসলে খুব ডিটেলসে যাইনি আমাদের সময় স্বল্পতার জন্য। যেটা আমরা আমাদের দেহঘড়ির যে স্লিপ সাইকেলের যে প্রবলেমটা, সেটা আমরা 2 ধরনের প্রবলেমের কথা বলে থাকি। 1 নম্বর প্রবলেম হচ্ছে যে একটা হচ্ছে ডিলেইড স্লিপ অনসেট সিনড্রোম, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে দেহঘড়ির কথা বলি এটা এমন ভাবে তৈরি করা হয় যে আমরা একটা দিনের নির্দিষ্ট সময়ে আমরা কাজ করি এবং কাজ করে যখন রাতে ফিরে আমরা একটা নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে যাই। তো এই যে একটা সাইকেল, এটা নর্মালি খুব সুন্দর করে মেনটেন করা হয়। কিন্তু যখন সাইকেলটা ডিসরাপ্টেড হয়, একটা হচ্ছে আপনার either it could be a delayed sleep cycle problem অথবা early onset sleep cycle disorders যেটা বলা হয়। এখন আপনার যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন আমি যদি এখন মেলবোর্ন থেকে লস এঞ্জেলসে ফ্লাই করি, মেলবোর্ন থেকে সাধারণত আমাদের যে ফ্লাইটটা এখান থেকে যায় সেটা হচ্ছে যে আর্লি মর্নিং at 10 o'clock। এবং ইন্টারেস্টিং যে আমি ঠিক ওই দিনই 10 o'clock in the morning আমি লস এঞ্জেলসে গিয়ে পৌঁছাই। তাহলে আমি যখন লস এঞ্জেলসে গিয়ে পৌঁছাই তখন আমার বডি মনে করে যে ইট ইজ টাইম টু স্লিপ, কারণ স্লিপ ক্লক অনুযায়ী ওইটাই হচ্ছে আমার স্লিপের সময়। কিন্তু আলটিমেটলি আমি যখন লস এঞ্জেলস এয়ারপোর্টে গিয়ে নামবো তখন সেখানে হচ্ছে দিনের সকাল 10টা। সুতরাং there is like a little bit of disorders about maintaining these sorts of sleep cycle things. তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে টেম্পোরারি, সাধারণত এটাকে আমরা জেট ল্যাগ হিসেবে ধরে থাকি। তবে হ্যাঁ, যদি আপনার প্রবলেমটা ক্রনিক হয়ে যায়, যেটা আমরা এখন একটা বড় একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আমাদের স্লিপ সাইকেল আমাদের পুরো লাইফস্টাইলকে হয়তো চেঞ্জ করে দেবে, এটা হয়তো সময়ে বলবে। হ্যাঁ, এখন যে কোশ্চেনটা করা হলো যে এটা শর্ট স্লিপিং আমাদের কিভাবে এটা ইমপ্রুভ করবে, তো এটা সাধারণত দুভাবে করে। যেমন ধরুন আপনি আপনার যখন পেশেন্টকে দেখবেন আপনার ক্লিনিকে, অবশ্যই আপনি প্রথমে ফুল হিস্ট্রি নেবেন এবং যেটা ডাক্তার আশরাফ বলেছে সেটা হচ্ছে যে স্লিপ ডায়েরি কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট টুলস। সেটা আপনাকে ধারণা দিবে আসলে তার সাইকেলের কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ এই যে আমরা স্লিপ সাইকেলের সমস্যাটা বলতেছি, তাহলে যদি আমরা পেশেন্টকে বলি যে আপনি আপনার 2 সপ্তাহের জন্য এই স্লিপ ডায়েরিটা অন্তত মেনটেন করে আমাকে এই রিপোর্টটা দেখান, তাহলে এটা একটা খুব একটা সিম্পল টুল, বাট ইট উইল গিভ ইউ এ গাইড লাইক whether you have this sort of sleep cycle disorder। তাহলে আমি যেটা হবে সেটা হচ্ছে যে নাম্বার 1, এটার মধ্যে যদি কোনো স্টিমুলেন্ট থেকে থাকে, যেমন পেশেন্ট যদি এডিক্টেড টু মাচ ক্যাফেইন, কফি অর এনি আদার থিংস, ওটা অবশ্যই আমরা তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে বলতে পারি। যদি কোনো রিল্যাক্সেন্ট যেমন
এই দেশগুলোতে যেমন প্রচুর পরিমাণে অ্যালকোহল, ইভেন আফটার ডিনার দে টেক লটস অফ অ্যালকোহল, উই নো দ্যাট ইটস এ ভেরি স্ট্রং মাসল রিল্যাক্সেন্ট। সুতরাং এই সমস্ত জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করার জন্য পেশেন্টকে বলতে হবে, এবং তাকে পেশেন্টকে গুড স্লিপ হাইজিন সম্বন্ধে তাকে বলতে হবে। কিন্তু শর্ট স্লিপ সাইকেলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যখন এটা ঘটেই যায় এবং আমি ধরে নিলাম তার অন্যান্য প্রিসিপিটিং ফ্যাক্টরগুলি আমি অলরেডি ট্যাকেল করেছি, তখন আমার পেশেন্টকে সাধারণত একটা টেকনিককে বলে দিই, অর্থাৎ আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী এটা কিন্তু একদিনে সমস্যার সমাধান করা সম্ভব হবে না, যেটা আপনার এটা অনেক দিনের প্রবলেম। তো সেটা সাধারণত বলা হয় যে আপনি যদি রাত 1টা বাজে ঘুমোতে যান, তাহলে দেখা করা গেল যে আপনাকে হয়তো এমন ভাবে আপনার পরিবেশটা তৈরি করে নিতে হবে যাতে আপনি হয়তো হাফ এন আওয়ার একটু বাড়াই নিলেন। তো এটা আপনার মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ করতে করতে যখন আপনি হাফ এন আওয়ার এভরি 2 উইকস যদি আপনি করেন, তাহলে দেখা গেল যে একটা নির্দিষ্ট সময়ে এসে আপনার সাইকেলটা হয়তো আপনার আগের সাইকেল স্টেজে ফিরে আসবে। তো এটা এক ধরনের টেকনিক যেটা আপনার দেহগড়িকে আপনার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে সহায়তা করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা আসলে আমরা এত সুন্দর একটা আলোচনা আমরা শুনছিলাম, কিন্তু আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমি জাস্ট একদম সংক্ষেপে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা করতে চাচ্ছি ডক্টর আশরাফুল বারী স্যারকে। স্যার একটু আমাদেরকে বলবেন, এই করোনার সময় আমরা প্রচুর কমপ্লেন পাচ্ছি যে আমাদের অনেকেই প্রচুর দুঃস্বপ্ন দেখছে, এটা কি কোনো রোগ কিনা, এবং এই দুঃস্বপ্নটা যদি আমরা দেখি কখন আমরা এটাকে রোগ বলবো, কখন আমরা বিশেষজ্ঞের সাহায্য চাবো? স্যার খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন। নাইট মেয়ার্স মানে আপনি যদি স্বপ্ন দেখেন, যেটা নিজাম ভাই অলরেডি ওনার ইয়াতে বলছেন যে আরইএম স্লিপে আমরা সাধারণত বেশি স্বপ্ন দেখি। মোর অফেন এটার জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নাই। সাইকোলজিক্যাল হেল্প শুড বি দ্য ট্রু হেল্প। অ্যান্ড এগেইন আপনার স্বপ্ন যখন আমরা দেখি, সেটার আপনার মোর উই গেট অ্যাপ্রিহেন্সিভ ইন টার্মস অফ দ্য ক্যাটাস্ট্রোফাইজেশন অফ দ্য আউটকাম অফ দ্য ড্রিম। তো সেই ড্রিমটাকে যখন আমরা একটা ভালো আউটকামের সঙ্গে কন্ডিশনিং করতে পারবো in psychological way, that will be better. So nothing to worry about. I think this is a very common problem, and this is can be dealt with by psychological intervention. Medication should not be the answer, and that's what. থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে দর্শক আপনারা যতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি সম্ভব হয় এই অনুষ্ঠানটির রেকর্ডিংটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের পরিচিত যদি কারো ঘুমের কোনো সমস্যা থাকে তারা যেন এই অনুষ্ঠানটি দেখে উপকৃত হতে পারে। একদম জাস্ট শেষ মুহূর্তে আমি আমার সম্মানিত প্যানেলিস্টদেরকে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে। প্রথমে আমি বলবো প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। অনেক ধন্যবাদ। আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে প্রথমত করোনা থেকে আত্মরক্ষা করার জন্য যে সতর্কতাগুলো সবগুলো বলা হয়, যেমন যখনই বাইরে যাবেন তখন মাস্ক পরা, তারপরে যেখানে আরেকজনের সাথে ইন্টারাকশনের এই প্রশ্ন আসে সেখানে সম্ভব হলে 2 মিটার কিংবা কমপক্ষে 1 মিটার বা 3 ফিট দূরত্ব বজায় রাখা, হ্যান্ড হাইজিনগুলো, রেসপিরেটরি হাইজিন এগুলো সব ঠিক মতো মেনে চলবেন। আর এছাড়া রিল্যাক্স থাকার চেষ্টা করা, এর জন্য নিজেদের পছন্দের কাজগুলোর পরিমাণটা কিছু বাড়ানো, আপনাদের সোশ্যাল নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করা, আপনাদের মানে আমি বলবো নিয়মিত কিছু ব্যায়াম করা, সময় মতো ঘুমাতে যাওয়া, এবং ঘুমানোর আগে যে আচরণগুলো ঘুমের ক্ষতি করতে পারে সেগুলিকে পরিহার করে চলা। এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন, আমি আশা করি এই যে করোনার লগ্নটা অ্যাটলিস্ট ঘুমের দিক থেকে আপনারা ভালো থাকবেন। এবং অনিদ্রার জন্য খুব অস্থির হওয়ারও প্রয়োজন নাই। অস্থিরতা অনেক সময় একটা দুষ্ট চক্রের মতন ঘুমকে কমিয়ে দেয়, এটাও ডক্টর আশরাফ বলেছেন। কোপিংটাও ইম্পর্টেন্ট। কাজেই কিছু অনিদ্রার সাথে কিছু খাপ খাওয়ানোরও প্রয়োজন আছে, সেটারও চেষ্টা করবেন। এই হচ্ছে আমার পরামর্শ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে এত ব্যস্ততার মাঝে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে আমি ডক্টর এ কে মোশাররফ হোসেন স্যারকে একটু বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু যদি বলেন। Sorry. প্রথমেই I thank my 2 brilliant speakers, Dr. A.K. Nizamuddin, who is a pulmonologist and sleep specialist, and my invitation to you to speak in Department of Respiratory Medicine, BSMU, on
sleep disordered breathing, when you can make time, we run a sleep lab here, which is a complete standard sleep laboratory we run. And I was trained in a sleep lab of National University Hospital in 2003. And I'm one of the pioneer sleep physician of this country, which was started in 23rd June 2005 in this country in a private hospital, Japan Bangladesh Fellowship Hospital. And secondly, I also congratulate our second speaker, Dr. Ashraf, who is a very brilliant speaker. And I know both of you are doing very well, and you are highlighting Bangladesh in abroad by your brilliant activities. And I thank Professor Maksud, my beloved one, who chose me to be here, and also Dr. Sumaya, who is very sincere moderator and who didn't actually spend a minute, waste a minute actually in this seminar. And thanks all participants. And finally, the Jail Pharma, who actually, I think, supported this webinar. And thank you very, very much. And also Dr. Nizam and Dr. Ashraf, and welcome to BSMMU when you can make time. And সবাই করোনা মুক্ত থাকি সেই চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। একদমই তাই স্যার, সবাইকে ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার যে দুজন অতিথি সুদূর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি আপনাদের স্যার অনেক প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই মহামারীকালীন সময়ে আমাদেরকে সাড়া দেওয়ার জন্য, এবং প্যানেলিস্টদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত মনোযোগ দিয়ে এত সুন্দর একটি প্রাণবন্ত আলোচনা শুনছিলেন। আপনাদের প্রচুর কমেন্ট আমরা পেয়েছি, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা আসলে সবগুলো কমেন্ট উত্তর দিতে পারিনি। কিন্তু আমার ধারণা আপনারা যদি পুরো অনুষ্ঠানটি সুন্দর করে শুনে থাকেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন। আমি আমার অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে ভালো ঘুমের আসলে কোনো বিকল্প নেই। কাজে ঘুমের কোনো সমস্যাকে আমরা যেন হেলাফেলা না করি, এবং আমাদের ঘুমের সমস্যার প্রত্যেকটাকেই যেন আমরা গুরুত্ব সহকারে দেখি, এবং আমাদের অতিথিরা যেমন বললেন আমরা যেন ঘুমের শিষ্টাচারগুলো মেনে চলি। এই শুভকামনা এবং আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই অনুষ্ঠানটি আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.